চলো আমরা তাহলে স্ট্রেট লাইন নিয়ে তাহলে কথাবার্তা বলি। আমরা আজকের স্ট্রেট লাইন পড়বো। স্ট্রেট লাইনের শর্ট ফর্ম এই ST.LINE বলে লিখতে পারি আমরা, অতটা বড় করে না লিখেও এরকম ভাবে লিখতে পারি। প্রশ্নপত্রেও দেখবে এরকম শর্ট ফর্মে লেখা থাকে। আচ্ছা, স্ট্রেট লাইন পড়ার আগে কতগুলো জিনিস আমাকে খুব ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন মানেটা কি, বা একটা স্ট্রেট লাইন বলতে আমরা কতটুকু বুঝবো। দেখো, একটা স্ট্রেট লাইন বলতে যখন আমরা অনেকগুলো বিন্দু বা অসংখ্য কতগুলো বিন্দু বা পয়েন্ট, যেগুলো কোনগুলো, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এরকম করে করে অসংখ্য বিন্দু যখন একসঙ্গে নিয়ে আমি যোগ করতে থাকবো, তখনই আমাদের এই যোগ যোগ করলে যে রেখাটা দাঁড়াবে তাকেই আমরা স্ট্রেট লাইন বলবো। স্ট্রেট লাইন মিনিংটা কি? স্ট্রেট লাইন মিনিংটা হলো স্ট্রেট লাইনের উপরে অসংখ্য বিন্দু আছে, সেই বিন্দুগুলোকে যোগ করে যদি একটা, কারণ আমরা ছোটবেলায় পড়েছিলাম সরলরেখা, বক্ররেখা, এরম ব্যাপার, যদি একটা রেখা টানি সেইগুলোকে যদি যোগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এবং এই স্ট্রেট লাইনের দুটো টাইপের হয়, একটা হচ্ছে 2D স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে 3D স্ট্রেট লাইন। দুটো টাইপের, একটা 2 ডাইমেনশন, একটা 3 ডাইমেনশন। আমরা ক্লাস 11-এ পড়বো 2 ডাইমেনশন স্ট্রেট লাইন, আর ক্লাস 12-এ উঠে পড়বো 3 ডাইমেনশন। মানে বুঝতেই পারছো এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট যে তোমার 12-এ উঠে হেল্প করবে। যদি না জানো এখন, তাহলে পরে পস্তাতে হবে, এরকম একটা ব্যাপার। কোনো কিছুই বাদ দিলে হবে না, খুঁটিনাটি যা কিছু আছে সমস্ত জানতে হবে। তাহলে একটা স্ট্রেট লাইন বলতে অনেকগুলো পয়েন্ট একসঙ্গে নিয়ে যদি আমি তাকে যোগ করি বা অ্যাড করে দেই, তাহলে তাকে আমরা একটা স্ট্রেট লাইন বলতে পারবো, বা ওটাকে একটা স্ট্রেট লাইন বলবো। তাহলে এবার প্রশ্ন হলো যে স্ট্রেট লাইনের উপরে অনেকগুলো তো বিন্দু আছে, সে তো অবশ্যই সত্য কথা, কিন্তু আমরা মিনিমাম কটা বিন্দু হলে স্ট্রেট লাইন পাবো তার উত্তর যদি বলি, তাহলে তার উত্তর হবে দুটো। কারণ এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, যে কোনো জায়গায় দুটো পয়েন্ট নাও, দুটো পয়েন্টকে সোজাসুজি স্কেল দিয়ে যোগ করে দাও, তাহলে তুমি পাবে একটা স্ট্রেট লাইন। এবং এই স্ট্রেট লাইন বা সরলরেখার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য ঠিক নয়, এটা কিছু মানে একদম সিমিলারিটি, কিছু ডিফারেন্স আছে। কিরকম? আমরা স্ট্রেট লাইন বলতে ছোটবেলায় যেটা বুঝেছি, যে একটা স্ট্রেট লাইন মানে যেটা দুদিকে ইনক্রিজ করা যায়, মানে এইদিকে একটা তীর চিহ্ন হয়, এদিকে একটা তীর চিহ্ন। কেন? কারণটা একটা, কারণ স্ট্রেট লাইনটা দুদিকে বাড়ানো যায়, মানে তুমি তোমার ইচ্ছা মতো দুদিকে ইনক্রিজ করতে পারো একটা লাইনকে, তখনই তাকে স্ট্রেট লাইন কিন্তু বলতে পারবো। তাহলে দুদিকে ইনক্রিজ করলে যে লাইন পাবো সেটাই হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে এবার প্রশ্ন হলো, সেটাই যদি স্ট্রেট লাইন হয় বা দুদিকে ইনক্রিজ করা যায়, তাহলে প্রশ্ন হলো যে যদি আমি এক জায়গায় ইনক্রিজ করা যায় না এবং এক জায়গায় ইনক্রিজ করা যায়, এরকম একটা লাইন ড্র করি, তাহলে এইটা কি পাবো? না, এটা কিন্তু যেটাকে আমরা রে বলবো, বা বাংলায় তোমরা রশ্মি বলতে ছোটবেলায় পড়তে, যে রশ্মি কাকে বলে, বা এইটা হচ্ছে রশ্মি, যেটা একদিকে ইনক্রিজ করা যাবে বা যত ইচ্ছা তুমি বাড়িয়ে দিতে পারো, আর একদিকে বাড়ানো যাবে না। মানে এদিকে এন্ড পয়েন্ট এটা, আর দুদিকে এন্ড পয়েন্ট যখন না থাকবে তখনই কিন্তু তাকে আমরা স্ট্রেট লাইন বলবো। আর একটা ব্যাপার আছে, যদি দুদিকেই ইনক্রিজ করা যাবে না এমন কোনো জায়গায়, এমন কোনো কিছু যদি বলি, ধরো এদিকেও ইনক্রিজ করা যাচ্ছে না এবং রাইট হ্যান্ড সাইডেও ইনক্রিজ করা যাচ্ছে না, এইরূপ কোনো একটা অংশ যেটাকে আমরা বলবো, এটাকে বাংলায় বলা হয় সরল রেখাংশ। যেটা ছোটবেলায় পড়তে একদম ক্লাস 3, 4, 5-এ এটাকে সরল রেখাংশ বলে। এবং এটাকে আমরা সুন্দর করে নাম দিয়েছি, এটাকে বলা হয় লাইন সেগমেন্ট বা লাইন সেগমেন্টও বলে। হ্যাঁ, যাই হোক, স্পেলিংটা এরকম, লাইন সেগমেন্ট বলে। এবং আরো ভালো করে যদি বলতে হয়, এই জিনিসটাকেই আমরা বলি ভেক্টর। যে ভেক্টরটা আমরা ক্লাস 11-এ ক্লাস 12-এ অঙ্কে পড়বো, আর এখন তুমি ফিজিক্সে অলরেডি পড়ে এসছো যে ভেক্টর জিনিসটা কি। যাই হোক, তাহলে এইটা হচ্ছে লাইন সেগমেন্ট, এবং ম্যাথমেটিক্যালি আরো ভালো করে যদি বলতে হয় তার নাম হচ্ছে ভেক্টর। তাহলে এই সবকিছু স্ট্রেট লাইন নিয়েই কাজ কারবার। তাহলে স্ট্রেট লাইনটা কি? স্ট্রেট লাইন দুদিকে ইনক্রিজ করা যায়, মানে এদিকেও ইনক্রিজ করা যাবে এবং এদিকেও ইনক্রিজ করা যাবে, যার কোনো এন্ড পয়েন্ট হয় না, সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। আর যখন একদিকে ইনক্রিজ করা যাবে সেটা হচ্ছে একটা রে বা রশ্মি। মানে ধরো একটা টর্চ লাইট যদি তুমি ফেলো, এই টর্চ লাইটের আলো যে বরাবর গেছে সেটাই একটা রে বা রশ্মি বলতে পারো তুমি। দ্যাট ওই টর্চ লাইটটার এন্ড পয়েন্ট আছে, মানে স্টার্টিং পয়েন্টটা ওর এন্ড পয়েন্ট, আর একদিকে এন্ড পয়েন্ট নেই, যত ইচ্ছা দূর চলে যেতে পারে।
তাহলে এটা রে। আর যখন দুদিকেই ইনক্রিজ করা যাবে না তখন তাকে লাইন সেগমেন্ট বলবো। এই হচ্ছে কথা। আর সরলরেখার যদি পাতি বাংলা ডেফিনেশন তোমাকে জিজ্ঞেস করে যে সরলরেখা জিনিস কি, না আমি বলবো যে অনেকগুলো বিন্দু বা পয়েন্ট একসঙ্গে নিয়ে যদি একটা রেখা বরাবর আমি যোগ করে দিই তাকেই আমরা বলবো স্ট্রেট লাইন। হ্যাঁ, এবং এর আরো ভালো করে সুন্দর করে তোমরা ছোটবেলায় সরলরেখার সংজ্ঞা পড়েছিলে, ডেফিনেশন পড়েছিলে, সেগুলো আমরা অত কিছুতে যাচ্ছি না। এটাই হচ্ছে স্ট্রেট লাইন, এবং মিনিমাম দুটো বিন্দু যদি হয় তাহলে একটা স্ট্রেট লাইন তৈরি করা যাবে। তুমি যে কোনো একটা মানে সমতলে বা একটা তলে তুমি যে কোনো জায়গায় দুটো বিন্দু নিয়ে নাও, তাহলে সেই দুটো বিন্দুকে যদি যোগ করে দাও স্কেল দিয়ে, তাহলে তুমি পাবে হচ্ছে একটা স্ট্রেট লাইন। তার মানে একটা স্ট্রেট লাইনের মিনিমাম দুটো বিন্দু দরকার। এই হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের একদম মূল বক্তব্য, বলতে জিনিসটা এরকম। কিন্তু আমরা এখানে কিন্তু এই সমস্ত নিয়ে আলোচনা করব না। আমরা এখানে মেনলি আলোচনা করব যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন দেখতে হয় বা সমীকরণ কেমন দেখতে হয়, হ্যাঁ, বা সেই সমীকরণগুলো কিরকম কিরকম আচরণ করে, সেই বিষয়বস্তুগুলোকে নিয়ে আমরা মেনলি আলোচনা করব। এবার আমি যেটা বলছি যে এই স্ট্রেট লাইন পড়ার আগে আমাকে কতগুলো জিনিস জানতে হবে। জিনিসগুলো কিরকম, না আমরা দেখো একদম সেই ক্লাস 9-10-এ পড়েছিলাম, 9-এ একটু, 9-10-এ নয়, শুধু 9-এ পড়েছিলাম কিছু পার্ট, সেগুলো জানতে হবে। কিরকম দেখো, আমি যে বললাম এক্ষুনি যে দুটো দুটো পয়েন্ট হলে একটা স্ট্রেট লাইন হয়, তাহলে এই দুটো পয়েন্ট নিয়ে একটা স্ট্রেট লাইন। তাহলে এই পয়েন্টটার আর এই পয়েন্টটার একটা কোঅর্ডিনেট আছে, কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আছে। তার সেটা তোমরা জানো, স্থানাঙ্কগুলো কেমন, গ্রাফে যেমন ড্র করতে সেরকম স্থানাঙ্ক আছে। ধরো এই পয়েন্টটার স্থানাঙ্কটা হচ্ছে x1, y1, আর এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তাহলে এই দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্টকে আমি এ নাম দিলাম, আর একটা পয়েন্টকে বি নাম দিলাম। তাহলে এই দুটো পয়েন্টকে যখনই আমি কানেক্ট করে দিচ্ছি তখনই আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। এ তো সত্য কথা, এই দুটো পয়েন্টকে কানেক্ট করলেই কি হয়ে যাচ্ছে, একটা স্ট্রেট লাইন তৈরি হয়ে যাচ্ছে। এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দিচ্ছি বা কানেক্ট করে দিচ্ছি, যেটা একটা স্ট্রেট লাইন হচ্ছে। এবং এই দুটো স্ট্রেট লাইন বা এই দুটো পয়েন্টের মধ্যে একটা ডিস্টেন্স মেজার আছে, যা একটা ডিস্টেন্স হচ্ছে। যেহেতু সরল রেখাংশ বলছি, সরল রেখার কোনো দৈর্ঘ্য হয় না, কারণ সরল রেখা বা স্ট্রেট লাইন দুদিকে ইনক্রিজ করা যায়, আমি আগেই বলেছি। কেবলমাত্র দৈর্ঘ্য হয় সরল রেখাংশর, রেরও কোনো দৈর্ঘ্য বা লেন্থ হয় না, কারণ রেও দুদিকে ইনক্রিজ করা না গেলেও একদিকে ইনক্রিজ করা যায়, একদিকে যায় না, তার মানে ওটা যত ইচ্ছে বাড়ানো যায়, ওর কোনো লেন্থ না। কিন্তু সরল রেখাংশ বা যেটাকে আমি বলছি লাইন সেগমেন্ট, ওই লাইন সেগমেন্টের একটা লেন্থ হয়। সেই লেন্থটা আমরা এখানে ফাইন্ড করতে যাচ্ছি যে এ আর বি এর মধ্যে লেন্থ। তাহলে এ আর বি এর মধ্যে লেন্থ আমরা বার করার ফর্মুলা কি শিখেছিলাম, এই ফর্মুলাটা আমাদের আগেই শেখা, যে দুটো যে কোঅর্ডিনেট, এই ফার্স্ট দুটো কোঅর্ডিনেট সাবট্রাকশনের হোল স্কোয়ার প্লাস পরের কোঅর্ডিনেটের সাবট্রাকশনের হোল স্কোয়ার। এই কোঅর্ডিনেটের আবার এটাকে আমরা বলবো ভুজ আর এটাকে কোটি, আর ইংরেজিতে বলে এটাকে অ্যাবসিসা। এই ফার্স্ট টার্মটাকে বলা হয় অ্যাবসিসা আর পরেরটাকে বলা হয় অর্ডিনেট। ঠিক আছে, এটা মাথায় রেখো। তাহলে এই অ্যাবসিসাগুলোর সাবস্ট্রাক্ট করে হোল স্কোয়ার করবো, প্লাস অর্ডিনেটগুলো যেগুলো আছে সেগুলো সাবস্ট্রাক্ট করে হোল স্কোয়ার করবো। তার মানে কিরম দাঁড়াচ্ছে, তার মানে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার করবো, প্লাস হচ্ছে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার করবো। তাহলে এই যে দুটো হোল স্কোয়ার করে যোগ করলাম, যেটা পেলাম সেটা হচ্ছে এ বি রেখাংশ বা এ বি এর হচ্ছে একটা ডিস্টেন্স, বা এ বি বা এ আর বি দুটো যে বিন্দু বা পয়েন্ট আছে তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এ বি। এবার নাম্বার 2-তে আসি। নাম্বার 2, দেখো নাম্বার 2টাও তোমার কাছে জানা। কিরকম জানা, এটাকে আমরা যদি বলি যে এটাকে আমরা বলি যে মিড পয়েন্ট। মিড পয়েন্ট কি, ধরো আবারও আমি তোমাকে বললাম যে এখানে একটা পয়েন্ট আছে এবং এই জায়গাটা একটা পয়েন্ট তোমার কাছে আছে। তাহলে এই দুটো পয়েন্টকে কানেক্ট যদি করি, তাহলে এটা তোমার কাছে এ পয়েন্ট, এটাকে আমি বলছি x1, y1, আর এইটা হচ্ছে তোমার কাছে বি পয়েন্ট, যেটা হচ্ছে x2, y2। তাহলে এই দুটো পয়েন্টের আমি বলছি একেবারে মাঝখান বরাবর একটা পয়েন্ট আছে, যেটাকে আমি পি যদি নাম দিই, এই পি পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট। এটা কি, এটা হচ্ছে মিড পয়েন্ট, বা এটার ফুল ফর্ম হচ্ছে মিডিল পয়েন্ট। তাহলে এই মিডিল পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হতে পারে, বা এই মিডিল পয়েন্টটা কিরকম কোঅর্ডিনেট আমাদের হতে পারে। এই মিডিল পয়েন্টের কোঅর্ডিনেট আমরা বার করতে গেলে আমরা বলবো যে এই পি পয়েন্টটা হবে অবভিয়াসলি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2,
আর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হচ্ছে মিড পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে যে কোনো একটা স্ট্রেট লাইন যার এন্ড দুটো পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক যেটা বাংলায় বলে, সেই স্থানাঙ্ক তোমার কাছে দেওয়া আছে, একটা এ একটা বি, এবং ওই দুটো স্থানাঙ্ক থেকে আমরা পি পয়েন্টটা পাবো, এবং যে পি পয়েন্টটার কোঅর্ডিনেট আমি বলছি যে ওই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও এবং পরের দুটোকেও যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। এটাও তোমার কাছে জানা, অজানা কিছু নয়। এবার আমি বলছি, ভালো করে বুঝবে। যদি একটা পয়েন্ট, মানে কিরকম দেখো, আমি একটু ডিটেলসে বলি। ধরো যে নাম্বার 3 যেটা বলছি, এই 3 নম্বর জিনিসটাও তোমার জানা, কোন একটা স্ট্রেট লাইন যার দুটো এন্ড পয়েন্ট আছে। এন্ড পয়েন্ট বলতে আমি বলছি এখানে এ পয়েন্ট, আবারও এটা আমি কোঅর্ডিনেট ধরছি x1, y1, এটা ধরো বি পয়েন্ট, এটারও কোঅর্ডিনেট আমি ধরছি x2, y2। তাহলে এই যে দুটো কোঅর্ডিনেট আমি নিলাম, একটা এ একটা বি, দুটো তাহলে কি, দুটো অ্যাকচুয়ালি এন্ড পয়েন্ট। তাহলে এই এন্ড পয়েন্ট যদি এটা হয়, তাহলে এবং এর কোঅর্ডিনেট x1, y1, এবং আরেকটা বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2, তাহলে এটা কি একটা স্ট্রেট লাইন? আমি বলছি না, এটা কোনো স্ট্রেট লাইন না, এটা হচ্ছে, তুমি বলতে পারো সরল রেখাংশ বা লাইন সেগমেন্ট, তুমি বলতে পারো এটাকে। তাহলে এই লাইন সেগমেন্টের মধ্যে একটা পয়েন্ট এমন একটা জায়গায় আছে যে পয়েন্টটাকে আমি পি নাম দিয়েছি। এই পি পয়েন্টটা এই টোটাল লাইন সেগমেন্টটাকে m/n রেশিওতে কি করেছে, ডিভাইড করেছে। তুমি বলতে পারো m/n রেশিওতে মানে কি, মানে এই এপি এর দৈর্ঘ্য যদি এটার মিনিং হলো যে এপি আছে, এই এপি এর লেন্থ তুমি বলতে পারো m ইউনিট, আর এই এই পিবি বা বিপির দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি রেশিও দেওয়া থাকলে এরকম ধরা হয় না, mx বলতে পারো, mx ইউনিট, আর বিপি হচ্ছে nx ইউনিট। তার মানে টোটাল যে এই পাশের আর এই পাশের এই দুটো রেশিওতে ডিভাইড করেছে, যেটা m/n বলা চলে। তাহলে m/n রেশিওতে একটা পয়েন্ট পি, যে হচ্ছে ওই এ বি সরল রেখাংশকে ডিভাইড করছে বা ভাগ করছে। তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট তখন কেমন হবে? পি পয়েন্টের কোঅর্ডিনেট তখন আমরা এইভাবে ভাবতে পারি, ফর্মুলাটা এটা কিভাবে এসছে আমি বলছি না, এগুলো কিভাবে এসছে সেগুলো তোমার জানা দরকার আছে, কিন্তু সেগুলো আমি বলছি না, কারণ অনেকটা সময় যাবে, চ্যাপ্টারটাও আমাদের সিলেবাসে নেই, কিন্তু এগুলো জানতে হবে। তাহলে এইটা কিভাবে এসছে সেটা ছাড়ো, কিন্তু কিভাবে মনে রাখবো সেটা একটু বলি। যে পি পয়েন্টের কোঅর্ডিনেট একটা হয়, কিরকম ভাবে মনে রাখবো, ধরো এই ধরো আমি প্রথমে অ্যাবসিসা লিখছি বা ভুজটাকে লিখছি। তাহলে এই ভুজটা কি হবে, এই এম যাবে x2 এর কাছে, তাহলে এখন আমি বলতে পারি mx2, আর n যাবে কোথায়, x1 এর কাছে, তাহলে আমি বলতে পারবো প্লাস nx1 ডিভাইডেড বাই নিচে হবে কি m+n। আবার এই m যাবে, পরেরটা যখন লিখবো m যাবে y2 এর কাছে, মানে ঠিক একজন আরেকজন অপোজিট দিকে যাচ্ছে, নিজের দিকে কিন্তু নয়। m যাবে y2 এর কাছে, তাহলে my2 প্লাস হচ্ছে ny1 ডিভাইডেড বাই কি হবে m+n। এটা সবসময় সত্য একটা কথা। তাহলে যদি এ বি দুটো এন্ড পয়েন্ট থাকে, তার মাঝে একটা পয়েন্ট যেটা পি, যে পি পয়েন্টটা ওই পুরো যে স্ট্রেট লাইন বা পুরো যে সরল রেখাংশ বা পুরো যে লাইন সেগমেন্ট আছে, তাকে যে ওই পয়েন্টটা m/n রেশিওতে যদি ডিভাইড করে, তাহলে সেই m/n রেশিওতে ডিভাইড করার মিনিং হলো ওই পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে, এইভাবে আমরা লিখতে পারি mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m+n, আবার my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m+n। এবার এইটা যেহেতু এ আর বি এর মাঝে পি পয়েন্টটা আছে, তাহলে এটা আমি বলতে পারবো যে ইন্টারনালি ডিভাইড করছে। যদি পি পয়েন্টটা এক্সটার্নালি ডিভাইড করে, এক্সটার্নালি বলতে পি পয়েন্টটা ধরে নাও এই এ বি এর বাইরে কোথাও এসে ডিভাইড করছে। এবার তুমি বলবে স্যার এ বি এর বাইরে কি করে ডিভাইড করে, আমি বলছি যে হ্যাঁ করে, আমি তোমায় দেখাই কিরকম করে। এইটা একদম ছোটবেলায় তোমরা করতে, কিন্তু এটা না বুঝে করতে তখন, যে বাইরে আবার কিভাবে ডিভাইড করে। আমি বলছি হ্যাঁ, বাইরে ডিভাইড করতে পারে। যেমন আমি তোমাকে বলি, এই একটা স্ট্রেট লাইন আছে, ধরে নাও স্ট্রেট লাইন ঠিক নয়, এটা লাইন সেগমেন্ট বলবো, স্ট্রেট লাইন হিসাবে আমরা বললেও এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে লাইন সেগমেন্ট। তাহলে এই লাইন সেগমেন্টটা আছে, এই লাইন সেগমেন্টটার দুটো এন্ড পয়েন্ট নিলাম, x1, y1 একটা পয়েন্ট, আবারও আমি নিলাম বি একটা পয়েন্ট x2, y2। এবার আমি বলছি বাইরে কোথাও একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে আমি বলছি এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টটা কোঅর্ডিনেটটা আমি ফাইন্ড করতে চাইছি, যে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে।
এবং পিটা কিনা এবি কে এক্সটার্নালি মানে বাইরে ডিভাইড করছে। তুমি বলছো বাইরে কিভাবে ডিভাইড করছে, আমি বলছি হ্যাঁ বাইরে ডিভাইড করতে পারে। তুমি তোমাকে দেখাই যে বাইরে কিভাবে ডিভাইড হয়। বাইরে ডিভাইড হয় দেখো এইভাবে, মানে এ, তার মানে এপির একটা লেন্থ আছে, এখান থেকে যদি আমি এ থেকে পি অব্দি লাইনটা নিই তাহলে এপির একটা লেন্থ আছে, আবার বি থেকে পি এর মধ্যে এই একটা লেন্থ আছে। যদি এ থেকে পি এর লেন্থ, ধরো এপির লেন্থ আমি বলছি এম ইউনিট হয়, আর আমি বলছি বিপির লেন্থ হবে এন ইউনিট। যদি এটা হয় তাহলে আমি এখন বলতে পারবো এপি ইস টু বিপি এটা সমান সমান অবশ্যই এম ইস টু এন, এটা বলতে পারি। তার মানে এই পি পয়েন্টটা এই লাইনটাকে এম ইস টু এন রেশিওতে এক্সটার্নালি ডিভাইড করেছে। আগেরটা ইন্টারনালি ডিভাইড করা, আর এটা এক্সটার্নালি মানে এবির বাইরে গিয়ে, এক্সটার্নাল মানে বাইরের কোনো পয়েন্ট। তাহলে তখন আমি পি পয়েন্টের কোঅর্ডিনেট কি লিখতে পারবো, তখন সেম ফর্মুলাই হবে, শুধু যেখানে যেখানে প্লাস হয়েছে সেখানে মাইনাস হবে। তাহলে এম যাবে আবারও এক্স টু এর কাছে, তাহলে এম এক্স টু, আর এন যাবে এক্স ওয়ান এর কাছে, এন এক্স ওয়ান মাঝখানে মাইনাস, এবং নিচেও সেম ভাবে এম মাইনাস এন। এবং পরেরটা মানে অর্ডিনেট বা কোটি যেটা সেটাও সেম ভাবে লিখবো, এম ওয়াই ওয়ান মাইনাস এন, সরি এম ওয়াই টু, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এটাও এম মাইনাস এন। তাহলে দ্যাট ইজ আমরা বলতে পারবো পি পয়েন্টের কোঅর্ডিনেট এটা কিন্তু অবশ্যই এক্সটার্নালি ডিভাইড করছে। এটা এক্সটার্নালি যদি ডিভাইড করে তাহলে এইভাবে, এই এক্সটার্নাল ডিভাইডটা কিন্তু কত ভালোটা হয়তো নাইনে বুঝতে না, কিন্তু এখন তোমায় বুঝতে হবে যে কোনটা এক্সটার্নাল কোনটা ইন্টারনাল এবং কিভাবে ডিভাইড করছে সেটা বোঝা আমার দরকার। তাহলে এই হচ্ছে আমার কথাবার্তা। তাহলে কি কি বললাম, তাহলে একটা হচ্ছে দুটো এন্ড পয়েন্ট তার মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা যেগুলো তোমার জানা ছিল একবার রিমাইন্ড হয়ে গেল। দুই দুই নম্বরে বললাম আমরা মিড পয়েন্ট জানি, মিড পয়েন্ট থিওরি এটা, যদি দুটো লাইনে বা একটা লাইন সেগমেন্টের মাঝের যে পয়েন্টটা, একেবারে মাঝের যে পয়েন্টটা, মাঝের পয়েন্ট মানে এখানে আমি বলতে পারবো এপি আর বিপি এই দুটোর ডিস্টেন্স সেম। তাহলে এরকম একটা পয়েন্ট যে পয়েন্টের কোঅর্ডিনেট দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ এবং পরের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট। এবার আমি আরো একটা নোন ফ্যাক্ট বলবো বা জানা বিষয় বলবো। জানা বিষয় মানে কিরকম, জানা বিষয় মানে ধরো বাই এনি চান্স আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে একটু কথাবার্তা বলি। ট্রায়াঙ্গেল নিয়ে কথাবার্তা বলবো বলতে কেমন, ধরো এইটা আমি 4 নম্বর দিয়ে বলছি যে ট্রায়াঙ্গেল, তাহলে শুধু ট্রায়াঙ্গেল নিয়ে আমি কথাবার্তা বলছি। তাহলে এই ট্রায়াঙ্গেল নিয়ে কথাবার্তা বলছি, তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে কিরকম কি আছে সেগুলো নিয়ে একটুখানি বলি। ধরো একটা ট্রায়াঙ্গেল আমি নিলাম, সেই ট্রায়াঙ্গেলের হচ্ছে অবশ্যই ভার্টেক্স বা শীর্ষবিন্দু থাকা উচিত বা থাকবে। ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিলাম, ধরো এই একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করছি, যে কোনো ট্রায়াঙ্গেল হোয়াট এভার, আমার জানার দরকার নেই কি ট্রায়াঙ্গেল সেটা, সেটা হচ্ছে তোমার আইসোসেলস ট্রায়াঙ্গেল না ইকুইভ্যালেন্স ট্রায়াঙ্গেল, আমার জানার দরকার নেই কি ট্রায়াঙ্গেল এটা, এটা হচ্ছে যে কোনো একটা ধরো ট্রায়াঙ্গেল, যে কোনো এনি ওয়ান, আমি জানি না, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলের ভার্টেক্স কোনগুলো, এইটা ভার্টেক্স, এটা ভার্টেক্স এবং ফাইনালি এটাও একটা ভার্টেক্স। তাহলে এই একটা ভার্টেক্স, এই একটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু এবং এখানেও একটা শীর্ষবিন্দু আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলটার 3টে ভার্টেক্স আছে। তাহলে এই ভার্টেক্স গুলো যদি বলি, ধরো এই এক্স এ পয়েন্টটা আমি ভাবছি যে এটা x1, y1 এই এ পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক, বি পয়েন্টটা আমি বলছি x2, y2 এবং সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x3, y3। এবার আমাকে বলো যে একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান বা মধ্যমা বলতে আমরা ছোটবেলায় কি পড়েছিলাম, মনে আছে নাকি না? না, ওটা ঠিক মধ্যমার ডেফিনেশন হলো না। মধ্যমার বা মিডিয়ানের একটা ডেফিনেশন আছে, সেটা কিন্তু এই চ্যাপ্টারগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। প্রচুর মধ্যমা দিয়ে বা মিডিয়ান দিয়ে অঙ্ক আছে যেখানে লাগবে, জানতে হবে সত্যটা, আমি সত্যটাই বলছি। দেখো একটা মিডিয়ান কাকে বলবো বা মধ্যমা কাকে বলবো, যে মধ্যমা হলো, পাতি বাংলা ভাষায় আমি আগে বলে নিই তারপর বলছি। মধ্যমা যদি কাকে বলে বা মধ্যমায় যদি তোমাকে বলে ডেফিনেশন কি বা সংজ্ঞা কি, তাহলে আমরা বলবো যে যে কোনো একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের, যে কোনো একটা ত্রিভুজের, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর
মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে ওর মধ্যমা বলবো। মানে কিরকম, ধরো বি এবং সি এর, এই বি এবং সি এর মিড পয়েন্ট বা মধ্যবিন্দু ধরো এইটা, যেটা হচ্ছে ডি। তাহলে ডি যদি হয়, এই এ থেকে ডি কে যদি কানেক্ট করি, তাহলে এইটা যেটা পাবো এটাকে আমরা বলবো হচ্ছে, এই এ ডিটাই ইন্ডিকেট করছে এটা মিডিয়ান বা মধ্যমা। ক্লিয়ার? এবং একটা ত্রিভুজের কটা মধ্যমা হতে পারে? একটা ত্রিভুজের, দেখো মধ্যমা আর উচ্চতা, ত্রিভুজের উচ্চতা এই দুটো কিন্তু সেম নয়। এটা কাদের ক্ষেত্রে সেম? কেবলমাত্র যদি সমবাহু ত্রিভুজ হয় তার মধ্যমা যেটা, উচ্চতা সেটা, অন্য ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু হয় না। এই কনসেপ্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে, যদি ভুলে যাও অসুবিধা আছে। এবং এই যে ত্রিভুজটা, একটা ত্রিভুজের তিনটে মধ্যমা হয়। তুমি বলবে কেন? কারণ এই বি যে শীর্ষবিন্দু বা ভার্টেক্স আছে, এখান থেকে আমি এইটার এন্ড পয়েন্ট নিতে পারি, সেই এন্ড পয়েন্টটা আমি কানেক্ট করতে পারি। তাহলে এই এন্ড পয়েন্টটা কানেক্ট করলে এটা একটা মধ্যমা হবে, বা এটা একটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু হলো, সরি, বি একটা শীর্ষবিন্দু এবং বি একটা মধ্যমা বা মিডিয়ান হতে পারে। আবার সি থেকে যদি ড্র করি, তাহলে সি একটা মিডিয়ান হতে পারে। এবং এই মিডিয়ানগুলো যে পয়েন্টে মিট করেছে, সেই পয়েন্টকে আমি যদি জি বলি, ভালো করে বোঝো, মিডিয়ানগুলো যে পয়েন্টে মিট করেছে সেটা যদি জি বলি, তাহলে এই জিকেই আমি বলতে পারবো যে এর জি হচ্ছে এর ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। জি হচ্ছে সেন্ট্রয়েড। তাহলে সেন্ট্রয়েড কোনটা? সেন্ট্রয়েড হচ্ছে এমন একটা পয়েন্ট যে কিনা ওই তিনটে যে মিডিয়ান আছে, সেই মিডিয়ান যে পয়েন্টে মিট করেছে তাকে আমরা সেন্ট্রয়েড বলবো। ক্লিয়ার নাকি না? কোনো অসুবিধা আছে বলো? এটা সেন্ট্রয়েড। এই সেন্ট্রয়েডের যদি আমি কোঅর্ডিনেট ফাইন্ড করি, তারও একটা সূত্র বা তারও একটা আমার ফর্মুলা আছে। এই এই জিটা হবে, যদি তিনটে ভার্টেক্স জানি কোনো ট্রায়াঙ্গেলের, তাহলে তিনটে ভার্টেক্স দিয়ে আমি সেন্ট্রয়েড বা ভর কেন্দ্রের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট পেতে পারবো। কিরকম না, এর কোঅর্ডিনেট হবে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, আর একটা হবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে এই জি পয়েন্টের হচ্ছে সেন্ট্রয়েড। তাহলে জি পয়েন্টের কোঅর্ডিনেট, যেটা হচ্ছে পুরো ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েড। আর একটা ইনফরমেশন আমার জানতে হবে, সেটা কি না, এই সেন্ট্রয়েডটা সব সময়, মানে অলওয়েজ, এই সেন্ট্রয়েডটা 2:1 রেশিওতে মিডিয়ানকে ডিভাইড করে। তাহলে প্রত্যেকটা মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করে। একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড একটাই হয়, ওই ওই সেন্ট্রয়েডটা বা ওই হচ্ছে মধ্যমাটা, মধ্যমা বলছি, ভরকেন্দ্রটা প্রত্যেকটা মিডিয়ান বা মধ্যমাকে 2:1 রেশিওতে ডিভাইড করবে। তার মানে উপরেরটা 2 অংশ এবং নিচেরটা 1 অংশ, মানে এই অনুপাতে বা এই রেশিওতে ডিভাইড করতে পারে। ক্লিয়ার? বুঝেছো? বল, কোনো ডাউট আছে? তাহলে আমি ট্রায়াঙ্গেল নিয়ে কি কি জানলাম? একটা ট্রায়াঙ্গেল যার আমি তিনটে ভার্টেক্স যদি জানি, তাহলে আমি সেন্ট্রয়েড ফাইন্ড করতে পারবো। এবং সেন্ট্রয়েডটা কি হবে? সেন্ট্রয়েডটা অবশ্যই, বা ভরকেন্দ্রটা কি, ভরকেন্দ্র ডেফিনেশন কি, যে যেহেতু ট্রায়াঙ্গেলের বা একটা ত্রিভুজের তিনটে মধ্যমা হয়, ওই তিনটে মধ্যমা যে বিন্দুতে কানেক্ট বা যে বিন্দুতে কানেক্ট হয়েছে বা মিশেছে, সেই বিন্দুকেই আমি বলতে পারবো যে ওই ট্রায়াঙ্গেলটার হচ্ছে সেন্ট্রয়েড। তাহলে ওই বিন্দুটাই হচ্ছে সেন্ট্রয়েড। আরেকটা কি ডেফিনেশন? আরেকটা জানবো যে তিনটে যেহেতু মধ্যমা একটা বিন্দুতে কানেক্ট হয়েছে, ওই বিন্দুর কোঅর্ডিনেট যদি হয়, তাহলে আমি সবগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করব এবং বাকি তিনটেকে যোগ করেও 3 দিয়ে ভাগ করব। এবং সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 রেশিওতে সর্বদা ডিভাইড করে। ক্লিয়ার? এই অবধি কোনো সমস্যা নেই? আরো আছে, আরো কি আছে না, আমি দেখো, আহ, আহ, তিনটে যদি ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স জানি, সেই তিনটে ভার্টেক্স থেকে এর এরিয়াও ফাইন্ড করতে পারি। কিরকম? আমি প্রথমত আমার বোঝার সুবিধার জন্য আমি কি করছি না, ভার্টেক্স গুলোকে লিখে নিচ্ছি। তাহলে এ একটা ভার্টেক্স, যেটা হচ্ছে x1, y1,
বি একটা ভার্টেক্স যেটা হচ্ছে x2, y2, অ্যান্ড সি আরো একটা ভার্টেক্স যেটা হচ্ছে x3, y3। তিনটে ভার্টেক্স আছে। তাহলে এই তিনটে ভার্টেক্স যদি থাকে তাহলে আমি এখন এরিয়া ফাইন করতে পারবো। কার এরিয়া ফাইন করব? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া আমি এখান থেকে ফাইন করতে পারবো। তুমি বলবে কিভাবে এখান থেকে এরিয়া ফাইন করব? না, এরও একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। সেই ফর্মুলাটা আমিও এখানেও একটু বলি, যে ফর্মুলাটা কিন্তু অলরেডি তুমি জানো, তোমার জানা ফর্মুলা ক্লাস 9-এ ছিল। ফর্মুলাটা হলো হাফ। দেখো, ফর্মুলা ভুলে যাওয়ারও কিছু নেই। প্রথমে x1 কে যদি তুমি টার্গেট করো তাহলে x1 কে নিলে, x1 কে নেওয়ার পরে পরেরটায় চলে এসো। পরেরটায় এবার পরের পার্টগুলোকে নেব, পরের যে দুটো রেস্ট পড়ে আছে তার পরের পার্টগুলোকে নেব, তার মানে y2 মাইনাস y3 হবে। প্লাস এবার এখানে x1 নিয়েছি, তাহলে b এবার পরের পয়েন্ট থেকে x2 নাও, এটা হবে x2, এবং তারপরে y3 আর y1 পড়ে আছে, তাহলে y3 মাইনাস y1। প্লাস এবার x2 নেওয়ার পরে এবার লাস্ট টার্ম পড়ে আছে সেটা x3 নিলে x3 বাদ দিয়ে কারা পড়ে আছে? a আর b, তাহলে এদের পরের পার্ট y1 এবং y2, তাহলে এখানে নেব y1 মাইনাস y2। এইভাবে নেব। আর একটা তুমি রুল হয়তো ছোটবেলায় শিখেছিলে, জিগ জ্যাগ ভাবে, এরম ভাবে x1 y1 x2 y2, ওইভাবে তুমি ভাবতে পারো। এখন বড় হয়ে গেছে তাই আর ওইভাবে বলছি না, y1 y3। যখন x1 নিলাম তখন হচ্ছে এই y2 নেব, সরি এটা y2 নেব এবং y3 নেব, মানে এই দুটোর সাথে নেব। এবার আবারও যখন তুমি x2 নেবে, তখন x2 যখন নেবে তখন হচ্ছে তোমার y3 নিলে এবং হচ্ছে y1 নিলে। যখন x3 নিলাম, তখন x3 নিচ্ছি, তখন x3 যখন নেবে তখন অবশ্যই x3 এর বেলায় y1 যাবে এবং y2 যাবে। এই একটা রুল শিখেছিলে জিগজ্যাগ ভাবে। হ্যাঁ, এটা দিয়ে মনে রাখতে পারো, অথবা তুমি এখন বড় হয়ে গেছো তুমি এইটাও ভাবতে পারো, যেমন আমি বললাম প্রথমে x1 নিলে, পরের দুটো অংশকে মাইনাস করলে, তারপরে x2 নিলে পরের দুটো যে দুটো রেস্ট পড়ে আছে সেই দুটো মাইনাস। এবার তুমি বলতে পারো যে স্যার আমি এখানে y3 মাইনাস y1 আছে, আমি y1 মাইনাস y3 লিখতে পারি? আমি বলছি না, সেটা কিন্তু পসিবল নয়। y2 মানে পরপর মানে রিদমটা মেনটেন করবে। যখন x2 নিচ্ছ তার ডান দিকেরটা নিতে হবে, মানে y3 তারপর y1। কেউ যদি y1 মাইনাস y3 নাও তাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে নাকি না অসুবিধা আছে? তাহলে এটা হলো এত ইউনিট স্কোয়ার। তাহলে এটা হলো ট্রায়াঙ্গেলের বিষয়বস্তু, ট্রায়াঙ্গেলের এরিয়া, বা ট্রায়াঙ্গেলের হচ্ছে তোমার বলতে পারো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা যা যা কিছু জানি, এর কোঅর্ডিনেট জিওমেট্রিতে ট্রায়াঙ্গেল নিয়ে এই বিষয়বস্তুগুলো জানি। তাহলে একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটে ভার্টেক্স জানি, তাহলে সেই ভার্টেক্স থেকে আমি কি বার করতে পারি? ফার্স্ট অফ অল তার সেন্ট্রয়েড বার করতে পারি। সেকেন্ড একটা টপিক আমরা শিখলাম বা একটা জিনিস মনে রাখছি, যে সেন্ট্রয়েডটা বা ভরকেন্দ্রটা কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো মধ্যমা বা মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করে। যে কোনো মধ্যমাকে 2:1 রেশিওতে ডিভাইড করবে, যে কোনো মধ্যমাকে। তারপরে কি বললাম? এর এরিয়া হয়, এবং এরিয়ার একটা ফর্মুলাও আমরা জেনে নিলাম। তাহলে এই টোটাল ব্যাপারটা যেটা আমরা পড়লাম, এই টোটালটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন পড়ার আগের বিষয়বস্তু, মানে শুধু পয়েন্ট নিয়ে কি কি হয়। আর আমি বলেছি যে অনেকগুলো পয়েন্ট নিয়ে তবেই স্ট্রেট লাইন তৈরি হয়। তাহলে পয়েন্টের ব্যাপার সেপার জানলাম। এবার এই পয়েন্টের পরে এইবার আমরা মেন টপিকে আসছি, যেটা হচ্ছে এতক্ষণ বলছিলাম যে আমরা স্ট্রেট লাইন পড়বো। তাহলে এবার আমি স্ট্রেট লাইনে ঢুকছি, যে স্ট্রেট লাইনে কিরকম কি আছে বা স্ট্রেট লাইনের বিষয়বস্তুগুলো কি। তাহলে একদম আমি স্ট্রেট লাইনে আসি। ফার্স্ট অফ অল আমরা স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করব। স্ট্রেট লাইন বা সরল রেখা, সরল রেখা। দেখো, এই স্ট্রেট লাইন পড়তে গেলে আমি বলেছি যে স্ট্রেট লাইন কেমন দেখতে, কি ব্যাপার, এগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমার এটা খুব গুরুত্বপূর্ণ নয়। আমার গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয়, বা একটা স্ট্রেট লাইনের সমীকরণ দেখতে কেমন হয়, বা স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো কেমন, এই বিষয়বস্তুগুলো আমার মেন আলোচনার বিষয়। একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা দেখতে কেমন, বা একটা স্ট্রেট লাইন যদি আমরা বলি, সেই স্ট্রেট লাইনটা হচ্ছে তার ইকুয়েশন কেমন হয়, ইকুয়েশনে কতগুলো ফর্ম হয়, এই হচ্ছে এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়গুলো হলো এগুলো।
এবার আমি স্ট্রেট লাইন পড়ার আগে তোমাকে একটা টার্মের সাথে আলোচনা করাই। সেই টার্মটাকে আমরা বলতে পারি যে একটা টার্মের সাথে আলোচনা করাচ্ছি, যে টার্মটা হলো, আমি বলবো যেটাকে, আমরা এই টার্মটাকে বাংলায় বলি নতি, ইংরেজিতে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট বা স্লোপ বলা হয়। তাহলে যেটাই স্লোপ সেটাই গ্রেডিয়েন্ট, সেটাই হচ্ছে নতি। তাহলে নতি বাংলায় বলে, ইংরেজিতে গ্রেডিয়েন্টও বলে, ইংরেজিতে স্লোপও বলে। তাহলে দুটোই আমরা বলতে পারি। এই স্লোপটা কি জিনিস, বা স্লোপ বা গ্রেডিয়েন্ট, এই কথাটা বলতে আমরা কতটুকু বুঝি বা আমরা কি জানি, এইটা আমাকে একটু বুঝতে হবে। যে একটা স্লোপ মানে কি। দেখো বাবা, আমি তো একটা স্ট্রেট লাইন বা সরল রেখাংশ নিয়ে যা করব সেটা তো আমার আলোচ্য বিষয়, কিন্তু আমি প্রথমে একটা কোঅর্ডিনেট আমি ড্র করছি। ধরো বাই এনি চান্স আমি যদি বলি, ধরো আমি বললাম যে একটা কোঅর্ডিনেট অবশ্যই কেমন হয়, আমরা যেহেতু 2 ডাইমেনশন আঁকবো বা শিখবো, তাহলে এটা হচ্ছে ধরো একটা এক্স কোঅর্ডিনেট, এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। তাহলে অবশ্যই এটা হচ্ছে ও, ও ফর অরিজিন। তাহলে এইখানটায় ধরে নাও একটা স্ট্রেট লাইন বা সরল রেখাংশ আছে। আমি বাই এনি চান্স বলছি হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন, এটা এটা একটা স্ট্রেট লাইন। তাহলে এই স্ট্রেট লাইনটা, এটা যে কোনো একটা স্ট্রেট লাইন, এটা জানি না, যে কোনো একটা স্ট্রেট লাইন এটা, বা একটা সরল রেখাংশ, ঠিক আছে। তাহলে এই সরল রেখাংশকে আমি যদি বলি, এটা সরল রেখাংশ না হয় একটা স্ট্রেট লাইন যদি বলি, তাহলে এই স্ট্রেট লাইন দুদিকে ইনক্রিজ করা যায়। তাই আমার মনে হয়েছে দুদিকে যেহেতু ইনক্রিজ করা যায়, আমি এটাকে এই অবধি আছে, কিন্তু আমি এটাকে একটু লম্বা করে বাড়িয়ে দিয়েছি, লম্বা করে বাড়িয়ে দিয়েছি, এটা স্ট্রেট লাইন। এবার এই লম্বা করে বাড়িয়ে দেওয়ার ফলে আমি দেখো যে এই স্ট্রেট লাইনটা এই এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে। এই অ্যাঙ্গেলটা ধরে নাও, আমি কত তো জানি না, ধরে নাও এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমি কি বললাম, একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে একটা স্ট্রেট লাইনকে ড্র করেছি, করার পরে স্ট্রেট লাইনকে যেহেতু দুদিকে ইনক্রিজ করা যায়, আমি এদিক ওদিক বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে সে কোনো না কোনো সময় গিয়ে এক্স অ্যাক্সিসকে কানেক্ট করবে। এবার হতে পারে যে তুমি বলবে যে স্যার সবসময় এরকম করবে, আমি বলছি না, তোমার এক্স অ্যাক্সিস এইদিকেও আছে, এদিকে হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এদিকেও তোমার হতে পারে। বা ধরে নাও যে এখানে আরো একটা লাইন আমি ড্র করছি, এই লাইনটা ড্র করছি। এবার এই যে লাইনটা আমি ড্র করলাম, তাহলে এই লাইনটাও দুদিকে ইনক্রিজ করা যায়। তাহলে একে আমি বাড়াচ্ছি, একে আমি বাড়াচ্ছি, বাড়াতে 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 কোনো একটা সময় এদিকে গেছে। তাহলে এই একটা স্ট্রেট লাইন ড্র করলাম। তাহলে এটাও এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে, এই হচ্ছে তার অ্যাঙ্গেল। এটা আমি কত অ্যাঙ্গেল জানি না, এটা ধরে নাও ফাই। তাহলে এই যে থিটা অ্যাঙ্গেল করলো, আরেকটা স্ট্রেট লাইন একটা অ্যাঙ্গেল করলো, সেটাকে ফাই ধরলাম। এরকম করে যত স্ট্রেট লাইন আমরা ড্র করি না কেন, সেটাকে যদি আমরা দুদিকে একটু বাড়াতে থাকি, তাহলে কোনো না কোনো সময় সে এক্স অ্যাক্সিস টাচ করবেই, বা এক্স অক্ষকে সে ছেদ করবেই। তাহলে এক্স অ্যাক্সিসকে যখনই সে টাচ করলো, বা এক্স অ্যাক্সিসকে যখনই সে ছেদ করলো বা ছেদ করবে এখানে বা করেছে, আমরা বাড়ালে করবে, কোনো কোনো সময় বাড়াতে হবে না তাও করবে, যদি করে সে একটা অ্যাঙ্গেল তৈরি করলো এখানে থিটা বা এখানে ফাই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করলো বাবা, এই অ্যাঙ্গেলটার যদি আমি বলি ট্যান, তাহলে এই অ্যাঙ্গেলটা বললাম আমি ট্যান, মানে ধরো ধরো হচ্ছে এই অ্যাঙ্গেলটা 45, তাহলে আমি বলবো ট্যান 45, বা এই অ্যাঙ্গেলটা ট্যানজেন্ট। তাহলে ট্যান যদি ফাইন করি, তাহলে এটার কিছু একটা ভ্যালু দেবে। সাপোজ আমি ধরে নিচ্ছি এটার ভ্যালু এম, তাহলে এই এমটাকে বলবো আমরা স্লোপ বা গ্রেডিয়েন্ট। ক্লিয়ার না? কোনো অসুবিধা আছে? কোনো ডাউট থাকলে প্রশ্ন করো। হুম, এইটা একটা ভালো কোয়েশ্চেন করেছো। যদিও আমি বলতাম, এটা যদিও বলতাম, তুমি করেছো যখন বলি, এটা তুমি ভাবতে পারো যে স্যার এটা কি পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে করছে এই অ্যাঙ্গেলটা। আমি বলছি হ্যাঁ,
পজিটিভ এক্স অ্যাক্সিস তুমি ভাবতে পারো, কিন্তু ওইটা বলাটা অতটাও ম্যাথমেটিক্যালি ঠিক নয়। তুমি ভাববে যে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল করেছে। অ্যান্টি ক্লকওয়াইজ কেন বললাম? ধরো মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ির কাঁটা এই দিক দিয়ে এই দিকে যায়, এটা হচ্ছে ক্লকওয়াইজ। কিন্তু আমরা অ্যাঙ্গেলটা ডিনোট করব অ্যান্টি ক্লকওয়াইজ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে জাস্ট অপোজিট, মানে এই দিক থেকে এক্স অ্যাক্সিসকে নেবো এই দিকে। কারণ কেউ বলতে পারে স্যার এই পাশে অ্যাঙ্গেল করেছে, কেউ বলতে পারবে স্যার নিচে অ্যাঙ্গেল করেছে। আমি বলছি না, এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার তুমি যে বললে, তোমার কথাটা ভুল কেন বলছি, তুমি যে বললে যে স্যার পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল যে করেছে সেইটা, আমি বলছি না, এই দেখো এই লাইনটা তো নেগেটিভে কানেক্ট হয়েছে, তাহলে এটা পজিটিভের সাথে কোথায় অ্যাঙ্গেল করেছে? করেনি তো। তাহলে ওই কথাটা ম্যাথমেটিক্যালি ভুল, তাহলে ওইটা বলা যাবে না। আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল তৈরি করেছে তার ট্যানজেন্ট হচ্ছে স্লোপ বা নতি। বোঝা গেছে নাকি না? মানে তুমি যেটা বলছো সেটা ভুল বলছো, এটা বুঝতে পেরেছো নাকি না? মানে কোন লাইন, ধরো সাপোজ আমি বলছি এই লাইনটা এখানে করেছে, তুমি বলছো স্যার পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল, তাহলে এটা তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলই করবে না, কারণ এই লাইনটা এখানে আছে, তাহলে এ তো নেগেটিভ দিকে, তাহলে আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল যেটা পাবো সেটা, ধরো এইটা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, তাহলে এটাকে আলফা যদি বলি, তাহলে ট্যান আলফাটাই আমার কাছে কি হবে, স্লোপ হবে বা গ্রেডিয়েন্ট হবে, বা বাংলায় বলবো নতি হবে। বলো ক্লিয়ার নাকি না? তার মানে যে অ্যাঙ্গেল করবে কোন একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল তৈরি করবে, সেই অ্যাঙ্গেলের যদি ট্যান নেই বা ট্যানজেন্ট নেই, তাহলে কিছু একটা ভ্যালু পাবো, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে আমার নতি বা স্লোপ বা গ্রেডিয়েন্ট। এবার কোয়েশ্চেন হলো যে খুব আশ্চর্য বিষয় যেটা জানার, সেটা হলো এই স্লোপ শুধু আমরা থিটা দিয়ে বার করতে, মানে শুধু যে থিটা আমরা জানলে বা অ্যাঙ্গেল জানলেই যে স্লোপ বার করতে পারি এমন নয়। স্লোপ বার করার দুটো নিয়ম আছে, একটা কোঅর্ডিনেট দিয়ে এবং আর একটা অ্যাঙ্গেল দিয়ে। কোঅর্ডিনেট দিয়ে কিরকম কি সেগুলো তো আমি বলিনি, সেগুলো বলছি। তাহলে তুমি শুধু মনে রেখো যে গ্রেডিয়েন্ট বা স্লোপ কাকে বলে। তাহলে যদি তোমাকে কেউ বলে গ্রেডিয়েন্ট বা স্লোপ বলতে তুমি কি বোঝো, বলবে যে যে কোনো সরলরেখার সেই সরলরেখাটি, যে কোনো সরলরেখা, আমরা জানি না কেমন কি সরলরেখা, ইকুয়েশনও জানার দরকার নেই, যে কোনো একটি সরলরেখা এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল তৈরি করবে তার ট্যানজেন্ট, ট্যানজেন্ট বলতে তার সাথে যদি ট্যান লাগিয়ে দিই, দিলে একটা ভ্যালু পাবো, তাহলে যে ভ্যালুটা পাবো তার ট্যানজেন্টটাকে আমরা স্লোপ বা গ্রেডিয়েন্ট বা নতি বলবো। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবার প্রশ্ন হচ্ছে যদি এটা স্লোপ বা গ্রেডিয়েন্ট বা নতি হয়, এবার যদি তোমাকে কেউ বলে যে তাহলে বলো তো বাবা, এই যে স্লোপ বা গ্রেডিয়েন্টটা যদি কোনো স্ট্রেট লাইন ওই এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল না করে, ধরো কেউ একটা স্ট্রেট লাইন এরম জায়গায় এঁকেছে, ধরো এরম জায়গায় ড্র করেছে স্ট্রেট লাইন, তাহলে বলছে তো এটা অ্যাঙ্গেল পাচ্ছি না। আমি বলবো তখন যে দুদিকে স্ট্রেট লাইন বাড়ানো যায়, তুমি এটাকে এই দিকে বাড়াবে, এইটাকে এই নিচের দিকে বাড়াবে এবং এটাকে উপরের দিকে বাড়াবে, বাড়াতে থাকলে কোনো না কোনো সময় সে এক্স অ্যাক্সিসকে অবশ্যই টাচ করবেই করবে, কোনো না কোনো সময় সে করবেই, কারণ দুদিকে যত খুশি যত ইচ্ছা বাড়ানো যায়, তাহলে টাচ করলেই অ্যাঙ্গেল তৈরি করবে। আর সেই অ্যাঙ্গেলটাকেই আমরা বলবো যে ওই অ্যাঙ্গেলটাই হলো আমার স্লোপ, বা ওই অ্যাঙ্গেলের যে ট্যানজেন্ট বা হচ্ছে ওই অ্যাঙ্গেলের যে ট্যানজেন্টটা যেটা, সেটাই হচ্ছে আমার স্লোপ বা গ্রেডিয়েন্ট। তাহলে এই হচ্ছে কথা। এবার তার মানে এটুকু পরিষ্কার হয়েছে বাবা যে গ্রেডিয়েন্ট বা স্লোপ পেতে হলে আমার অ্যাঙ্গেলটা অবশ্যই দরকার। অ্যাঙ্গেল যদি না দরকার হয় বা অ্যাঙ্গেল যদি না পাই, তাহলে গ্রেডিয়েন্ট বা স্লোপ বার করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে আমি বলেছি যে অ্যাঙ্গেল তৈরি করবে তার ট্যানজেন্টটাই আমার স্লোপ বা গ্রেডিয়েন্ট, তাহলে অবশ্যই যেটা আমরা চাইছি বা বলছি সেটা অবশ্যই করবে না, বা সেটা কোনোদিনও ওর সাথে যেহেতু কানেক্ট হচ্ছে না, তাহলে সেই বিষয়বস্তু যেহেতু ওখানে কানেক্ট করতে পারছে না, তাহলে সেটাকে আমরা স্লোপ বা গ্রেডিয়েন্ট বলতে পারি না। এটা হচ্ছে আমার মেন কথা, যে ওটাকে আমি তাহলে স্লোপ বা গ্রেডিয়েন্ট বলতে পারবো না যদি অ্যাঙ্গেলই না পাই। কিন্তু আমি বলছি না, স্লোপ বা গ্রেডিয়েন্ট বার করার দুটো প্রসেস আছে, এই জায়গাটাই মেন ইম্পর্টেন্ট কথাবার্তা, কিন্তু এটা মনে রাখবে। তাহলে স্লোপ বা অ্যাঙ্গেল ফাইন্ড করার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে তুমি অ্যাঙ্গেল যদি জানো তার ট্যানজেন্ট স্লোপ হয়, আরেকটা প্রসেস আছে যদি তুমি অ্যাঙ্গেল না জানো
তাও তুমি স্লোপ বা গ্রেডিয়েন্ট ফাইন্ড করতে পারবে। কোঅর্ডিনেট দিয়ে ফাইন্ড করা যায়। তাহলে এটা হলো ফার্স্ট টাইপ এ বলেছি। সেকেন্ড টাইপ বি, যেটাও আমরা নতি বার করছি বা স্লোপ বার করছি। এই স্লোপ আর একটা প্রসেসে বার করা যায় বা আরেকটা প্রসেসে তুমি বার করতে পারো। কিরকম ভাবে? ধরো এই একটা স্ট্রেট লাইন আমি ড্র করেছি, এই স্ট্রেট লাইনের উপর ধরো দুটো পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট। তাহলে এই একটা পয়েন্ট বলতে এই পয়েন্টটা ধরে নাও তোমার কাছে x1, y1 আছে, আর এই পয়েন্টটা ধরে নাও তোমার কাছে x2, y2 আছে। তাহলে এই দুটো পয়েন্ট যদি কোনো একটা স্ট্রেট লাইনের উপরে থাকে, তাহলেও তুমি স্লোপ বা গ্রেডিয়েন্ট ফাইন্ড করতে পারবে। কিভাবে ফাইন্ড করতে পারবে? না, এটা যদি স্লোপ হয়, স্লোপকে আমরা এম দ্বারা ডিনোট করেছি, এখানে এম সে ধরে নিয়েছি, সর্বদা এম দ্বারা ডিনোট করে থাকবো আমরা। তাই এই এম ইকুয়াল টু আমরা বলতে পারবো যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x1 মাইনাস x2। এটা হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট। তাহলে স্লোপ বা গ্রেডিয়েন্ট বলতে কি জানি? না, স্লোপ বা গ্রেডিয়েন্ট বলতে আমরা এটুকু বুঝলাম। তাহলে আরেকবার বলি, স্লোপ বা গ্রেডিয়েন্ট বলতে কি বুঝলাম? না, স্লোপ বা গ্রেডিয়েন্ট বলতে আমরা এটাই বুঝলাম যে কোনো স্লোপ, ভালো করে বোঝো বাবা, কোনো স্লোপ বা গ্রেডিয়েন্ট এটার দুটো পয়েন্ট যদি থাকে, তাহলে সেই দুটোর পয়েন্টের রেসপেক্টে আমরা বলতে পারবো যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। কেউ যদি বলে যে স্যার আমরা এখানে বলতেই পারি যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, আমি বলবো হ্যাঁ তাও হবে, কিন্তু মাথায় রাখবে উপরে যদি আগে y1 নাও তাহলে নিচে আগে x1 নিতে হবে, উপরে যদি y2 আগে নাও তাহলে নিচেও x2 আগে নিতে হবে। এখানে অর্ডার চেঞ্জ করলে হবে না, কিন্তু তুমি উল্টে ঘুরিয়ে বিয়োগ করলেও হবে। তার মানে যে কোনো দুটো কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, তাহলে আমি স্লোপ বার করতে পারবো যে স্লোপটা হচ্ছে এম ইকুয়াল টু এইটা এম কে বলছি, এবং এটাই কিন্তু আবার যেহেতু এটাই ট্যান থিটা, তার মানে এটা ইকুয়াল টু ট্যান থিটা আমি বলতে পারবো। যেখান থেকে অ্যাঙ্গেলটাও পেয়ে যাবো। তাহলে দুটো পয়েন্ট দেওয়া থাকলে এটাই তো এম, তাহলে এটার কিছু একটা ভ্যালু দেবে, সেখান থেকে আমি অ্যাঙ্গেল ফাইন্ড করতে পারবো। তাহলে দুটো টাইপের তুমি করতে পারো স্লোপ বা গ্রেডিয়েন্ট ফাইন্ড করতে পারো। একটা হচ্ছে কোনো একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল বলছি, কোনো একটা স্ট্রেট লাইন যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল তৈরি করছে, সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট যদি নাও, তাহলে তুমি নতি বা স্লোপ বা গ্রেডিয়েন্ট পাবে। আরেকটা টাইপ হলো একটা স্ট্রেট লাইন যার উপরে দুটো পয়েন্ট তোমার কাছে দেওয়া আছে। তাহলে একটা স্ট্রেট লাইন যার উপর দুটো পয়েন্ট তোমার কাছে দেওয়া আছে, তাহলে ওই দুটো পয়েন্টের রেসপেক্টেও তুমি ট্যানজেন্ট বা স্লোপ ফাইন্ড করতে পারবে। তাহলে সেই দুটো পয়েন্টের রেসপেক্টে কেন ফাইন্ড করতে পারবে? না, সেই দুটো পয়েন্ট জানা থাকলেও আমি ট্যানজেন্ট বা স্লোপ এটা আমরা ফাইন্ড করতে পারবো। এই কারণেই বলছি, কারণ এর উপরের দেখো দুটো পয়েন্ট দেওয়া আছে x1 y1 এবং x2 y2। তাহলে যদি y1 মাইনাস y2 করি ডিভাইডেড বাই x1 মাইনাস x2 করি, তাও আমরা স্লোপ বা গ্রেডিয়েন্ট ফাইন্ড করতে পারবো। ক্লিয়ার? এ অবধি কোনো অসুবিধা নেই তো? প্র্যাকটিস না করলে হবে, অসুবিধা নেই। শুধু মানে এইটা শুধু জেনে রাখো যে স্লোপ বা গ্রেডিয়েন্ট এটা হয়। আর তুমি যদি তবু মাথায় রাখতে পারো, তাহলে এটার একটা থিওরি আছে বইতে, দেখতে পারো। আমি জানি না, ওটা তোমার হয়তো বাংলা ইংলিশ দুটো বইতেই থাকতে পারে। দুটো পয়েন্ট নেওয়া হয়েছে, দুটো পয়েন্ট নিয়ে সেখানে অ্যাঙ্গেলটা ধরে নিয়েছে, ধরে ওই লম্ব বাই অতিভুজ করে তোমায় বার করতে হয়েছে। অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট যদি না ধরে নেই, তাহলে সেই দুটো পয়েন্টের রেসপেক্টে লম্ব বাই অতিভুজ যদি আমরা ফাইন্ড করি, মানে ওখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে লম্ব আর অতিভুজ করা হয়েছে, সেই লম্ব আর অতিভুজ থেকে ওই স্লোপটা ফাইন্ড করা হয়েছে। আলটিমেটলি অ্যাঙ্গেলটাই বার করতে চেয়েছে। তো ওটা মনে রাখলে রাখবে, না রাখলে নাই, তো এটুকু মনে রাখলেই হবে। বলো, এ অব্দি ক্লিয়ার? ওকে, এবার নেক্সট আসি। নেক্সট হচ্ছে, এবার মেন জায়গায় ঢুকে যাই। এখনো আমি স্ট্রেট লাইনের কিছু বলিনি, শুধু স্লোপ আর গ্রেডিয়েন্ট সম্পর্কে কিছু তথ্য দিয়েছি যে স্লোপ বা গ্রেডিয়েন্টটা কি। এবার আমি স্ট্রেট লাইনের আসল জায়গাতে আসি। আসল জায়গাতে কিরকম? আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটায় বা এই চ্যাপ্টারে মূলত স্ট্রেট লাইনের ইকুয়েশন ফাইন্ড করবো বা ইকুয়েশন তৈরি করবো।
ইকুয়েশনটাই আমার মেন ইম্পর্টেন্স। স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখতে কেমন হয়, ক্রাইটেরিয়া কেমন, কিরকম ভাবে আচরণ করে, এই বিষয়বস্তুগুলো আলোচনা করব। আমি এটা বহুবার বলেছি, ক্লাস শুরু থেকে বলে আসছি। তাহলে এখন আমি করতে চলবো কি, যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয় বা কিভাবে হয় সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। কেমন হয় সেটা তো পরের ব্যাপার, কিন্তু কিভাবে হচ্ছে এটা যদি জানতে পারো তাহলে অঙ্কগুলো সহজ লাগবে। যাই হোক, এবার আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখতে কেমন হয় সেইটা আমি বলছি। তাহলে এখন আমি বলছি যে ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, এখন হেডিং করছি যে ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন? দেখো, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পেতে গেলে তোমার দুটো ক্রাইটেরিয়া লাগবে। ভালো করে বুঝবে, ভালো করে মন দিয়ে বোঝো, কারণ পরীক্ষা হলে বা হচ্ছে তুমি অঙ্ক করার সময় এইটা সব থেকে বেশি তোমায় বেদনা দেবে, যে স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে অঙ্কে চাইলে তখন বুঝতে পারবে না আমার কি দরকার কি দরকার না। তাহলে তোমাকে সবার ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে, দুটো ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে স্ট্রেট লাইনের ইকুয়েশন পাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার, মানে সম্ভবই নয়। ফার্স্ট ক্রাইটেরিয়া হলো, একদম ফার্স্ট ক্রাইটেরিয়া হলো, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমাকে পেতে হলে মিনিমাম ওর উপর একটা দুটো পয়েন্ট তোমার দরকার। মিনিমাম দুটো পয়েন্ট, এটা আমি তোমাকে শুরুতেই বলেছি যে দুটো পয়েন্ট মিনিমাম যদি স্ট্রেট লাইন থাকে তাহলে স্ট্রেট লাইন আমরা ড্র করতে পারবো। এবং ইকুয়েশনও পেতে গেলে একটা স্ট্রেট লাইনের উপর মিনিমাম দুটো পয়েন্ট দরকার। দুটো পয়েন্ট যদি মিনিমাম না থাকে তাহলে আমি কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন ফাইন্ড করতে পারবো না। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন ফাইন্ড করতে গেলে আমার দুটো পয়েন্ট দরকার। সাপোজ এ একটা পয়েন্ট এবং বি আরো একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে x1, y1, এবং এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2। তাহলে দুটো পয়েন্ট তোমার কাছে আছে। তাহলে একটা স্ট্রেট লাইন পেতে গেলে মিনিমাম, স্ট্রেট লাইনের ইকুয়েশন পেতে গেলে মিনিমাম দুটো পয়েন্ট ওর উপর দরকার। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। তাহলে তুমি প্রশ্ন পড়বে, প্রশ্ন পড়ে আগে খুঁজবে যে দুটো পয়েন্ট কি করে পাওয়া যায়। দুটো পয়েন্ট যদি আমি পেয়ে যাই তাহলে আমার ইকুয়েশন বার করতে বললে এনি টাইম ইকুয়েশন বার করে দিতে পারবো। তাহলে দুটো পয়েন্ট ধরে নাও তোমার কাছে দেওয়া আছে। তাহলে এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট বা যদি আমি বলি স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কগুলো দেখতে অবশ্যই কেমন, x1, y1 মানে কি, এগুলো 1 2 3 4 5 6 7 8 এরকম করে দেওয়া আছে। এবার ভালো করে বোঝো বাবা, যে আমি ইকুয়েশন যদি বার করতে হয় আমার যে কোনো ইকুয়েশন, তাহলে তোমার ভ্যারিয়েবল দরকার। কারণ ছোটবেলায় যদি একটু ফিরে যাই তাহলে ইকুয়েশন কাকে বলে কি পড়েছিলাম, যে একটা ইকুয়েশন পেতে গেলে একটা ইকুয়াল সাইন থাকতে হবে এবং মিনিমাম একটা ভ্যারিয়েবল থাকতে হবে, মিনিমাম একটা। ধরো এক্স ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন হতে পারে, এটাই একটা সমীকরণ হতে পারে, কারণ এতে ইকুয়াল সাইন আছে আর একটা সব থেকে কম ভ্যারিয়েবল আছে। তাহলে এটা ছোটবেলায় পড়েছিলে যে একটা ইকুয়েশন যদি পেতে হয় তাহলে তার মধ্যে একটা ইকুয়াল সাইন থাকতে হবে এবং মিনিমাম একটা ভ্যারিয়েবল যদি না থাকে আমি ইকুয়েশন বার করতে পারি না, আমার বার করা সম্ভব না। তাহলে এখানেও আমি স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে চাইছি, কিন্তু আমার ভ্যারিয়েবল কোথায়? ভ্যারিয়েবলই তো নেই। কারণ এ আর বি যে দুটো পয়েন্ট দেওয়া আছে, এই দুটো পয়েন্ট কি অ্যাকচুয়ালি, ওই দুটো পয়েন্ট হচ্ছে x1, y1, মানে 1 2 3 4 কিছু একটা আছে, মানে 1, 2, 2, 3, 5, 7 এরকম করে আছে। বি একটা পয়েন্ট, ওটাও 1 2 3 4 এরকম ফর্মে আছে, মানে 9:10 বা 9, 10 বা 8, 11 এরকম করে আছে। তাহলে ওটা তো ভ্যারিয়েবল নয়। আমি মনে মনে ভেবে নিচ্ছি ভ্যারিয়েবল আনার জন্য, মনে মনে ভেবে নিচ্ছি যে এইখানে একটা আলাদা পয়েন্ট আছে। এই যে পয়েন্টটা ভালো করে বোঝো, এখানে একটা আলাদা পয়েন্ট আছে। এই পয়েন্টটা মনে করো বাবা যে এটা এক্স কোমা ওয়াই। এবার এক্স কোমা ওয়াই যেটাকে আমি বলছি, ধরো এটা পি পয়েন্ট, এটা হচ্ছে এক্স কোমা ওয়াই। এবার তুমি বলবে স্যার এক্স কোমা ওয়াই পি পয়েন্ট এটা কি, এটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বলতে কি, ভ্যারিয়েবল বলতে এটাকে আরো ভালো করে যদি বলতে হয় বাবা, তাহলে এটাকে বলি আমরা শুদ্ধ ভাষায় যে এটাকে বলে আরবিটারি পয়েন্ট। আরবিটারি পয়েন্ট বাংলায় আমি জানি না নামটা কি ছিল, মনে পড়ছে না। আরবিটারি পয়েন্ট বলে এটাকে।
আরবিটারি পয়েন্ট মানে কি? আরবিটারি কথার অর্থ হলো যে ওই পি পয়েন্টটা স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা জায়গায় আছে, মানে যে কোনো জায়গায় থাকতে পারে। ওই পি পয়েন্টটা পুরো স্ট্রেট লাইনের উপর চলাফেরা করছে, মানে যে কোনো একটা জায়গার পয়েন্ট, যেটা হচ্ছে আরবিটারি। যেহেতু এক্স ওয়াই ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে কি, তার তো নির্দিষ্ট কোনো মান হয় না, তার যা খুশি হতে পারে, কিন্তু অবশ্যই স্ট্রেট লাইনের উপরে আছে। তাহলে আরবিটারি পয়েন্ট হচ্ছে পি। এটা কেন এনেছি? কারণ এটা হচ্ছে আমার ইকুয়েশন বানাতে হেল্প করবে। কারণ ভ্যারিয়েবল না থাকলে তো তুমি আর ইকুয়েশন বানাতে পারবে না। তাহলে ভ্যারিয়েবল থাকাটা প্রয়োজন, অত্যাবশ্যক ভ্যারিয়েবল আমায় থাকতেই হবে। তাই আমাদের এখানে ভ্যারিয়েবল এলো। এবার বাবা আমি এবার বলি, ভালো করে বোঝো যে আমি যদি এ এবং পি এই দুটো পয়েন্ট নেই, তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে অবশ্যই আমার স্লোপ বা গ্রেডিয়েন্ট আমি বার করতে পারি। যেহেতু তোমার এ পয়েন্ট জানা এবং পি পয়েন্ট জানা, তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে তুমি ভ্যারিয়েবল বা স্লোপ অবশ্যই বার করতে পারো। আমি বলছি এ আর পি পয়েন্ট দিয়ে যে আমি স্লোপ কিভাবে বার করতে পারি, অবশ্যই সেই স্লোপটা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এবার তুমি বলবে স্যার কি করে? কারণ আমি এক্ষুনি তোমাকে স্লোপ বার করা শিখিয়েছি, যে যে কোনো দুটো পয়েন্ট যদি থাকে তাহলে তুমি তার স্লোপ বার করতে পারো, বা তুমি স্লোপ বার করতে পারবে। সেই স্লোপটা কেমন? সেই স্লোপটা হচ্ছে দুটো পয়েন্টের অর্ডিনেট গুলোকে সাবস্ট্রাক্ট করো, ডিভাইডেড বাই হচ্ছে তোমার অ্যাবসিসা গুলোকে সাবস্ট্রাক্ট করো। তার মানে ভুজগুলোকে আর কোটিগুলোকে সাবস্ট্রাক্ট করে যদি ডিভাইড করো তাহলেই স্লোপ হয়, একটু আগে দেখেছি। তাহলে এটা একটা স্লোপ হলো। আচ্ছা, এ একটা পয়েন্ট আছে এবং বি একটা পয়েন্ট আছে, তাহলে এই দুটো পয়েন্ট নিয়ে একটা স্লোপ হতে পারে। তাহলে এই দুটো পয়েন্ট নিয়ে যদি স্লোপ বার করি, তাহলে আমি বলতে পারবো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে এটাও তুমি স্ট্রেট লাইনের স্লোপ পেলে, আবার এটাও তুমি এই স্ট্রেট লাইনের স্লোপ পেলে। তাহলে দুটো স্লোপ অবশ্যই ইকুয়াল, কারণ স্লোপ ইউনিক হয়। এবার প্রশ্ন হলো কেন বলছি ইউনিক হয়? কারণ তুমি ভালো করে মাথায় ঢোকাও যে স্লোপ মানে কি, যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে তার ট্যানজেন্ট স্লোপ। তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে তো আর দুটো তিনটে অ্যাঙ্গেল করতে পারে না, একটাই অ্যাঙ্গেল করবে, একটা স্ট্রেট লাইন একটাই অ্যাঙ্গেল করবে। তাহলে সেটা ডিফারেন্ট হবে না, তুমি যে কোনো দুটো পয়েন্ট নিলে স্লোপ একই বেরোবে। তাহলে অবশ্যই এ আর পি পয়েন্ট নিয়ে যে স্লোপ পেয়েছি সেটা এটা, আর এ আর বি পয়েন্ট নিয়ে যে স্লোপ পেয়েছি সেটা এটা। তাহলে এই দুটো অবশ্যই অবশ্যই হচ্ছে এই দুটো তোমার কাছে দুটো স্লোপ বা দুটো গ্রেডিয়েন্ট, তাহলে দুটো গ্রেডিয়েন্ট অবশ্যই সেম হবে, বা দুটো নতি অবশ্যই সেম হবে। তাহলে এই দুটো নতি সেম মানে এটাই হচ্ছে একটা ইকুয়েশন। কার ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন। বলো ক্লিয়ার? তাহলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পেতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়া হলো তার উপরকার দুটো পয়েন্ট। তাহলে এইটাকে বলবো, এই স্ট্রেট লাইনের এক একটা ফর্ম হয়, তাহলে এই ফর্মটাকে বলবো টু পয়েন্ট ফর্ম। টু পয়েন্ট ফর্ম মানে দুটো পয়েন্ট যদি থাকে তাহলে তাহলে আমি ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন পার করতে পারি, বা ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা ফাইন্ড করতে পারি যদি দুটো পয়েন্ট থাকে। তাহলে এটা গেল একটা টাইপ। এই একটা টাইপের উপরে তুমি বেস করে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে অবশ্যই পারো। এবার নেক্সটলি আমি সেকেন্ড টাইপ নিয়ে আলোচনা করি। সেখানে আমি বলেছি দুটো টাইপের বাইরে আর কিছু ভাবে বার করতে তুমি পারো না, এই দুটো টাইপ দিয়েই তোমাকে স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে হবে। সেকেন্ড টাইপে তুমি বলতে পারো যে একটা স্ট্রেট লাইনের ক্রাইটেরিয়া হলো এটাই, যে যে কোনো একটা স্ট্রেট লাইন যদি আমি বলি, এই একটা স্ট্রেট লাইন, তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে চাইছি, আমি বলেছি মিনিমাম দুটো পয়েন্ট তোমার দরকার, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে পারবে। এটা টাইপ ওয়ান। টাইপ টু বলছি, যদি কোনো রকম ভাবে তুমি স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট পাও, ধরো স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট আছে এখন, এ একটা পয়েন্ট যেটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর স্ট্রেট লাইনটার স্লোপ তুমি জানো যে এম হচ্ছে তার স্লোপ। তার মানে কি, দুটো ক্রাইটেরিয়া বললাম। ফার্স্ট ক্রাইটেরিয়া হলো একটা স্ট্রেট লাইনের উপর দুটো পয়েন্ট থাকলে তুমি স্ট্রেট লাইন পেতে পারো, দুটো পয়েন্ট থাকলেই তার ইকুয়েশন তুমি বার করতে পারবে। আর সেকেন্ড হচ্ছে একটা স্ট্রেট লাইনের উপর যদি একটা পয়েন্ট থাকে এবং তার সাথে যদি তার স্লোপ থাকে, তাহলেও তুমি স্ট্রেট লাইনের ইকুয়েশন পেতে পারো। একটা পয়েন্ট এবং তার সাথে হচ্ছে যদি স্লোপ থাকে, তাহলে তুমি স্ট্রেট লাইনটার ইকুয়েশন পেতে পারো।
তাহলে স্লোপ এবং পয়েন্ট থাকলেও ইকুয়েশন পাওয়া যায় বা ইকুয়েশন পাওয়া পসিবল হতে পারে। তাহলে এটা কেমন? দেখো বাবা, আবারও আমি এই এম মানে কিন্তু বাবা ট্যান থিটা, সেটাও আমরা জানি যে থিটা অ্যাঙ্গেল করেছে তার ট্যানজেন্ট, সেটা পরে আসছি। আমি আবারও এই স্ট্রেট লাইনের ইকুয়েশন পাওয়ার জন্য এর উপর অবশ্যই আরবিটারি পয়েন্ট দরকার, কারণ হচ্ছে ভ্যারিয়েবল পাবো না, তাই পি আবারও একটা ভেবে নিচ্ছি আরবিটারি পয়েন্ট, যেটা এক্স কমা ওয়াই। এইটা কিরকম আরবিটারি পয়েন্ট? আরবিটারি পয়েন্ট বলতে এটা স্ট্রেট লাইনের উপরে যে কোনো জায়গায় থাকতে পারে, এটা হচ্ছে আরবিটারি পয়েন্ট। তাহলে এইটা আরবিটারি যদি পয়েন্ট হয়, তাহলে এ আর পি পয়েন্ট নিয়ে তুমি স্ট্রেট লাইনের স্লোপ বার করতে পারবে। স্ট্রেট লাইনের স্লোপ কি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, দ্যাট ইকুয়াল টু অবশ্যই এম হবে। তুমি বলবে স্যার কি করে হলো? আমি বলছি, দেখো বাবা, এখানে এম এই কারণে পেয়েছি কারণ এমটা তো স্লোপ দেওয়া ছিল আর আমি দুটো পয়েন্টের স্লোপ বার করেছি, তাহলে এটাও একটা ইকুয়েশন। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে কি হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা পেলে। তাহলে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা পেলে। সেম ভাবে এই উপরেরটাও তুমি ক্যালকুলেট করতে পারো। উপরেরটা অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায়, y minus y1 equal to y1 minus y2 divided by x1 minus x2 into x minus x1, এই ফর্মটা লেখা যায়। তাহলে y minus y1 that equal to m into x minus x1, এটা আমরা বলতে পারি বা লিখতে পারি, এটা পসিবল, এটা লেখা সম্ভব। তাহলে এইটা যেটা পেলাম, এই এমটা আবার কি? এই এমটা কিন্তু স্লোপ, স্লোপ মানে ট্যান থিটা। এই থিটাটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল between line and axis, line and x axis। এই এক্স অ্যাক্সিসটা কেমন হবে, কেমন অ্যাঙ্গেল হবে? অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হবে, অ্যান্টি ক্লক, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, ঠিক আছে নাকি না? বুঝলে না? কোনো ডাউট আছে? অবশ্যই এক্স এবং ওয়াইটাও এখানে ভ্যারিয়েবল হয়েছে। এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা বলবো পয়েন্ট স্লোপ ফর্ম, পয়েন্ট স্লোপ ফর্ম অফ স্ট্রেট লাইন। তাহলে দুটো ভাবে স্ট্রেট লাইনকে বার করা যায়। বাংলায় কি বলে? টু, বাংলায় হচ্ছে এক নম্বরটাকে ইংরেজিতে বলে 2 পয়েন্ট ফর্ম, আর বাংলায় এই ফর্মটাকে কি বলে? বাংলায় এই ফর্মটাকে বলা হয় দুটি বিন্দু আকার, আর নিচেরটা হচ্ছে বিন্দু নতি আকার, বাংলায় এটাকে বলে। যাই হোক, এবার আমরা এই দুটোর বাইরে কিন্তু অন্য কোনো ভাবে স্ট্রেট লাইনের ইকুয়েশন করা সম্ভব নয়। এই দুটো বাইরে আর কোনোভাবেই স্ট্রেট লাইনের ইকুয়েশন বার তুমি করতেই পারবে না। হ্যাঁ, যদি এবার প্রশ্নের মধ্যে অন্য কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকে সেগুলো অঙ্ক করতে গিয়ে বুঝবো, কিন্তু ইন জেনারেল এই দুটোর বাইরে তুমি কখনোই কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন তুমি কোনো দিনও বার করতে পারবে না। নাথিং পসিবলই নয়, কোনোভাবেই হচ্ছে এই দুটোর বাইরে বার করা যায় না, বা এই দুটোর বাইরে আমরা বারও করতে পারবো না, সেগুলো পরে আসছি। নেক্সট এবার আমরা স্ট্রেট লাইনের এবার নর্মাল ফর্মে আসি। নর্মাল ফর্ম বলতে একটা স্ট্রেট লাইনের দেখতে কেমন হয়, এবার টাইপ অফ স্ট্রেট লাইন। তাহলে টাইপ অফ ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন যে কোনো হচ্ছে এবার এই দুটোর বাইরে হয় না। এবার আমরা ভেরিয়াস টাইপ নিয়ে আলোচনা করবো যে ইকুয়েশনগুলো এবার দেখতে দেখতে কেমন হয়, কিরকম না, এটাকে বলবো, ভালো করে বুঝবে, নাম্বার ওয়ান টাইপ। নাম্বার ওয়ান টাইপ, বা আমি 1 2 লিখেছি, বা 3 করে করে লিখছি, মানে উপরের দুটো দুটো ক্রাইটেরিয়া ছাড়া বার করাই সম্ভব নয়, এটা বললাম। এবার স্ট্রেট লাইনগুলোর ইকুয়েশন এই উপরের দুটো টাইপ থেকে কেমন কেমন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো বাবা, আমি একদম শুরু থেকে বলছি, পর পর করে স্টেপ বাই স্টেপ।
আচ্ছা, আমরা একটু আগে কি শিখেছি বা কি দেখলাম, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয়েছে দেখতে, ধরো এই লাস্ট যেটা লিখেছি ওটা নিয়েই কথাবার্তা বলি। ওটা আমরা দেখলাম বাবা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান, এই ধরো আমি বললাম। আচ্ছা, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি বাবা, তাহলে অবশ্যই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা ইকুয়াল টু এম এক্স মাইনাস এম এক্স মাইনাস অবশ্যই আমি বলতে পারবো এম এক্স ওয়ান। তাহলে আরেকটু ক্যালকুলেট করলে কি পাবো বাবা, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস এম এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান, এটা দেখতে পারি। আচ্ছা বাবা, এখানে তো এক্স ওয়াই গুলো ভ্যারিয়েবল, বাকি সব তো তোমার কাছে টার্ম মানে গিভেন আছে, 1 2 3 4 5 6 7 8 এরকম কিছু টার্ম আছে। তাহলে অবশ্যই আমি বলতে পারবো যে এই যে যেটা আমি লিখেছি এই জায়গাটায়, এই যে যেটা আমি লিখলাম এখানে, তাহলে অবশ্যই এটা কোনো একটা কনস্ট্যান্ট টার্ম। তুমি বলবে কেন? কারণ দেখো বাবা, এম এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ানটাও 1 2 3 4 কিছু একটা, ওয়াই ওয়ানটাও 1 2 3 4 কিছু একটা, আমি ধরে নিয়েছি, কিন্তু ওটাও 1 2 3 4 কিছু একটা দেওয়া থাকবে যেহেতু পয়েন্ট। আর এমটা স্লোপ, তাহলে এম যদি স্লোপ হয় তাহলে এমটাও অবশ্যই আমি বলতে পারবো যে এমটা হচ্ছে যেহেতু স্লোপ, তাহলে অবশ্যই আমি বলতেই পারবো বাবা যে ওই স্ট্রেট লাইনটা এমটা, ভালো করে বোঝো, এমটা যেহেতু তোমার স্লোপ, তাহলে অবশ্যই আমি বলতেই পারবো যে ওই যে স্ট্রেট লাইনটা, যে স্ট্রেট লাইনটা আমি লিখলাম ওই স্ট্রেট লাইনটা এমটা স্লোপ বলতে এমটাও কনস্ট্যান্ট, তাহলে সবকটা যদি কনস্ট্যান্ট ভাবি তাহলে এটা আমি কনস্ট্যান্ট হিসেবে ভাবতে পারবো। তাহলে এই কনস্ট্যান্টটা এত বড় টার্ম না লিখে আমি বলতে পারবো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, মানে সি ফর কনস্ট্যান্ট, এখানে একটা এই টার্মটা যেহেতু একটা কনস্ট্যান্ট, এটা যোগ বিয়োগ করলে কিছু একটা আসবে, তাই আমি ধরে নিচ্ছি যে হোয়ার সি ইকুয়াল টু অবশ্যই মাইনাস এম এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান। তাহলে এখন এই যে এমটা, যে এমটা আমি লিখেছি এই এমটা কি, তাহলে এই এমটাকে বলা হয় স্লোপ, আর এই সিটাকে বলা হয় সি ইন্টারসেপ্ট। এটাকে বলা হয় সি ইন্টারসেপ্ট, কেন বলা হয় তাই আমি পরে বলছি, বা সি ছেদিতাংশ আকার বলে এটাকে, এটাকে বলা হয় সি ইন্টারসেপ্ট। সি ইন্টারসেপ্ট বা বাংলায় বলে সি ছেদিতাংশ, সি ছেদিতাংশ আকার। তাহলে এই ফর্মটা, এই স্ট্রেট লাইনের যে এই ফর্মটা, এই ফর্মটাকে টোটালটাকে আমি বলবো হচ্ছে সি ইন্টারসেপ্ট ফর্ম, সি ইন্টারসেপ্ট। একটা জিনিস খেয়াল করো বাবা, এইটা যাই কিছু করি না কেন, আমরা যেভাবেই খুশি করি না কেন, সেগুলো কিন্তু এই আগের দুটো টাইপ থেকে নিয়ে করব, কারণ এই দুটোর বাইরে আর কোনো রকম ভাবে ইকুয়েশন বানানো সম্ভব নয়, আগের দুটো থেকে কিন্তু এটা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখন আমি যদি এটাকে ড্র করি, অবশ্যই আমি বলতে পারবো যেহেতু এটাকে সি ইন্টারসেপ্ট ফর্ম কেন বলা হয়, তার কারণ হলো এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে 0, সি পয়েন্টে কাট করে, 0, সি পয়েন্টে ও কাট করবে, তাই জন্য এটাকে বলা হয় সি ইন্টারসেপ্ট ফর্ম, যেহেতু ও 0, সি পয়েন্টে সব সময় কাট করতে থাকে, যে 0, সি পয়েন্টেই ও কাট করবে, তাই একে বলা হয় হচ্ছে সি ইন্টারসেপ্ট ফর্ম। ক্লিয়ার? বলো, কোনো অসুবিধা আছে? তাহলে এই হলো তোমার কাছে সি ইন্টারসেপ্ট ফর্ম। এবার আসি আরো কিছু তথ্যে আসি। দেখো, অ্যাকচুয়ালি আমি কিছু কথাবার্তা বলি যেটা হচ্ছে ভালো করে বুঝবে যেগুলো বলছি। তাহলে হচ্ছে, যদি তোমাকে বলা হয় না বাবা যে একটা স্ট্রেট লাইনের নর্মাল ইকুয়েশন কি, তাহলে কি আগেরগুলো নর্মাল নয়? আমি বলছি না, ওগুলো নর্মাল ইকুয়েশন নয়, ওগুলোকে আরো সিম্পলিফাই করতে হবে। এটা নর্মাল ইকুয়েশন আমি বলছি, বা জেনারেল ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। নাম্বার 4 আমি বলছি জেনারেল ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। জেনারেল ইকুয়েশন বলছি। এবার প্রশ্ন হলো যে জেনারেল ইকুয়েশনটা কি জিনিস,
বা জেনারেল ইকুয়েশন বলতে আমরা কি বুঝবো? জেনারেল ইকুয়েশন কোনটা? না, জেনারেল ইকুয়েশন বলতে এইটা কি জেনারেল নয়? আমি বলছি না, ওগুলোকে সিম্পলিফাই তো করিনি, ওটা তো এমনি রেখে দিয়েছি, যোগ বিয়োগ কিছু করিনি। একটা সিম্পলিফাই করলে একটা ইকুয়েশন দেখতে হয়, জেনারেল ইকুয়েশন, যেটা হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হবে। আদারওয়াইজ বা অর এরম হতে পারে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি হতে পারে, এরকম একটা হবে। তুমি বলবে যে স্যার এরকম দেখতে কেন বা কিরকম, আমি একটু তোমাকে বলি। দেখো বাবা, আমরা যখন ক্লাস 9-এ গ্রাফ ড্র করতাম সেই সময়, বা যেগুলো অপনয়ন করতাম, বজ্রগুণন করতাম, সেই ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন হতো মনে আছে? 2x প্লাস 3y দ্যাট ইকুয়াল টু 5। আরেকটা পেতাম হচ্ছে, ধরো একটা নর্মাল আমি বলছি, 5x প্লাস 7y দ্যাট ইকুয়াল টু ধরো 11। তাহলে এরম এরম ইকুয়েশন পেতাম, এই 2 নম্বর পেতাম। এইগুলো আবার গ্রাফে ড্র করতাম, গ্রাফে ড্র করার পরে সেগুলো কি হতো? এরকম স্ট্রেট লাইন হতো, এবং এই স্ট্রেট লাইনের যেটা মিড পয়েন্ট, দুটো স্ট্রেট লাইন যেখানে ইন্টারসেক্ট করতো বা ছেদ করতো, সেটাই আমার অ্যান্সার হতো, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। এটা আমার অ্যান্সার হতো। মনে আছে কিনা জানি না, এইটা ছিল। এবং তখন আমরা নিজেদের অজান্তেই স্ট্রেট লাইনের ইকুয়েশন নিয়ে কাজ কারবারগুলো করে এসেছি। মানে ক্লাস 9-এ অপনয়ন করেছো, বজ্রগুণন করেছো, সব ছিল হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবং এই স্ট্রেট লাইনের ইকুয়েশনের জেনারেল ফর্ম বলতে এরকম, মানে ক্যালকুলেশন করে দেখতে ঠিক এরকম আসবে। এবং আমরা অঙ্ক করার সময়ও ক্যালকুলেশন করে ফাইনাল অ্যান্সার এরকম ভাবে রাখবো। তার মানে এই উপরের গুলো ক্যালকুলেশন করলে এরকম দেখতে হবে। তুমি যদি বলো স্যার কিভাবে হলো, আমি বলছি দেখো, তুমি এই 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 যে উপরে যেটা করেছো বা লিখেছো সেইটার দিকেই তাকাও। ধরো এই একটা তুমি ইকুয়েশন লিখেছো, ওয়াই মাইনাস ওয়াই 1, ওয়াই 1 মাইনাস ওয়াই 2, এটা কিছু একটা ভ্যালু দেবে। যদি গুণ যোগ করে এপাশ ওপাশ করে দাও, তাহলে অবশ্যই তুমি দেখতে পাবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, মানে এরকম ফর্ম হচ্ছে। আমি তোমাকে একটা এক্সাম্পল নিয়ে দেখাই, আরো ভালো বুঝবে। ধরে নাও, ফর এক্সাম্পল আমি বলছি, ধরো এই একটা স্ট্রেট লাইন তোমার কাছে এরকম আছে। তাহলে এই স্ট্রেট লাইনটার বাবা এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আছে। একটা ধরো পয়েন্ট হচ্ছে 2,3 পয়েন্ট, আর একটা ধরো 5,7। এবার আমি বলছি, বলো বার করো তো বাবা এর উপরে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করো তো। দেখো স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি বার করছি, তাহলে তোমার উপরে কি দরকার? একটা আরবিটারি পয়েন্ট দরকার, সেটা হচ্ছে x, y, নাহলে ইকুয়েশন বার করতে পারবো না। তাহলে প্রথমে এই দুটো পয়েন্ট থেকে, এটা ধরো এ, এটা বি পয়েন্ট, এই দুটো পয়েন্ট থেকে স্লোপ নাও, y-3 হবে, ডিভাইডেড বাই x-2 হবে, ইকুয়াল টু এই দুটো পয়েন্ট থেকে স্লোপ নাও, y1 মাইনাস y2 মানে 3-7 হবে, ডিভাইডেড বাই x1 মাইনাস x2 মানে হচ্ছে 2-5 হবে। তাহলে এখন y-3 ডিভাইডেড বাই x-2 তুমি পেলে। এখানে হচ্ছে 3 থেকে 7 গেলে -4, আর এখানে হচ্ছে বাবা কত হচ্ছে? -3 হচ্ছে। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করলে যদি মাল্টিপ্লাই করি, তাহলে বাবা কি হচ্ছে? 4x মাইনাস 8 হবে, 4 দুগুণে 8। আর এখানে হচ্ছে কত বাবা? 3y মাইনাস 9 হলো। তাহলে লেফট সাইডে নাও, 4x মাইনাস 3y, আর এই 9টা এপাশে নিলে +1 হবে, দ্যাট ইকুয়াল টু 0। দেখো এটাই হচ্ছে যে ফর্মটা পেয়েছো, সেটা হচ্ছে নর্মাল ফর্ম, এরকম দেখতে। দেখো এখানে মাইনাস আছে বলে তুমি হয়তো ভাববে -3টাই অ্যাকচুয়ালি বি, আর 4টা হচ্ছে এ। তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, দ্যাট ইজ আ জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ক্লিয়ার? ওকে। এবার এটাকে বলা হয় জেনারেল ফর্ম, বা জেনারেল ফর্ম বলে। অ্যাকচুয়ালি এই ফর্মটাকে পুরোটাকেই বলা হয় জেনারেল ফর্ম বা সাধারণ আকার, বাংলায় বলে সাধারণ আকার। আচ্ছা, এবার আসি আমরা 5 নম্বর টাইপে, যেটা আমি বলতে পারবো ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম অফ আ স্ট্রেট লাইন। ইন্টারসেপ্ট ফর্ম, ইন্টারসেপ্ট ফর্মের বাংলা হলো ছেদিতাংশ আকার। আগেরটা কিন্তু তুমি ভাববে স্যার আগেরটা কি ছেদিতাংশ আকার ছিল? না, ওটা হচ্ছে সি ছেদিতাংশ আকার বা সি ইন্টারসেপ্ট ফর্ম। এখানে কিন্তু আমি বলেছি নর্মাল ইন্টারসেপ্ট ফর্ম অফ আ স্ট্রেট লাইন।
ইন্টারসেপ্ট ফর্ম মানে কি বাবা, সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। ইন্টারসেপ্ট ফর্ম বলতে বাই এনি চান্স তুমি ধরো যে যে কোনো একটা স্টেট লাইন, আচ্ছা আমি আগে নর্মাল ফর্ম থেকে ইন্টারসেপ্ট ফর্মে ট্রান্সফার করি। ধরো আমি বলছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে একটা নর্মাল ফর্মের ইকুয়েশন, একটা নর্মাল ফর্ম বা হচ্ছে একটা জেনারেল ফর্ম বলা হয়। তাহলে এটা একটা জেনারেল ফর্ম আমি বলছি। তাহলে এই জেনারেল ফর্ম মানে ইকুয়েশন, এখান থেকে ইন্টারসেপ্ট ফর্ম, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। ভালো করে বোঝো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা পরীক্ষায় আসে না ওরম ভাবে, কিন্তু অঙ্কের মধ্যে খুব কাজে লাগবে এই জায়গাটা, ভালো করে বোঝো। আমি একটু সিম্পলিফাই করি, কিরম ভাবে, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু মাইনাস সি লিখছি। এবার আমি লিখছি, দেখো বাবা, এক্স ডিভাইডেড বাই মাইনাস সি নিলাম প্লাস বিওয়াই ডিভাইডেড বাই মাইনাস সি নিচ্ছি, ইকুয়াল টু তাহলে 1 হবে। এবার আমি এখন লিখতে পারি এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি, দ্যাট ইকুয়াল টু 1 হবে। ক্লিয়ার? এই অবধি বুঝেছো? এবার আমি এই সেন্স থেকে বলতে পারি যে, এবার এই ফর্মটা কিরম ভাবে লিখছি দেখো, এই সেন্স থেকে বলতে পারি এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস। এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে মাইনাস সি বাই এ কমা 0 পয়েন্টে মিট করেছে এবং বা ছেদ করেছে বা কাট করেছে, ওয়াই অ্যাক্সিসকে 0 কমা মাইনাস সি বাই বি পয়েন্টে মিট করেছে। এটা হচ্ছে, যেহেতু ছেদ করেছে তাই এটাকে ছেদিতাংশ বা ইন্টারসেক্ট করেছে, তাই এটাকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে? বুঝতে পারলে না? ওইটাই তো ফর্মটা, মানে আমরা যদি ডেডলাইনের ইকুয়েশনকে এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে বলতে পারবো অবশ্যই এই পয়েন্টেই মিট করবে, মানে কোনো স্টেট লাইন তুমি মানে তার মানে আমি টোটাল একদম ফাইনাল স্টেজে গিয়ে কি বলছি, ফাইনাল স্টেজে গিয়ে মানে এগুলো তো কিছু একটা দেবে। ফাইনাল স্টেজে গিয়ে ফর্মটা হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইকুয়াল টু 1। এটা যদি হয় তাহলে অবশ্যই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে এ কমা 0 পয়েন্টে মিট করবে এবং ওয়াই অ্যাক্সিসকে 0 কমা বি পয়েন্টে মিট করবে, এবং এই ফর্মটাকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম। ক্লিয়ার? হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবেই ধরছি। তাহলে এটা হচ্ছে ফাইনাল, তার মানে যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে আমি এইভাবে কনভার্ট করতে পারি। মাথায় রাখবো কি, এক্স এর কফিসিয়েন্ট যেন 1 হয়, ওয়াই এর কফিসিয়েন্ট যেন 1 হয়, মাঝখানে যেন প্লাস থাকে এবং এই রাইট হ্যান্ড সাইডে যেন 1 থাকে। ক্লিয়ার? এটাকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম। এবার এটা যদি ইন্টারসেপ্ট ফর্ম আমি বললাম, এবার এই ইন্টারসেপ্ট ফর্ম থেকে আরো কিছু কথাবার্তা বলা যায়। কিরকম কথাবার্তা বলা যায়, যেটা আমি একটুখানি বলি। ধরো, ভালো করে বুঝবে, এখানটায় আমি যে কোনো একটা স্ট্রেট লাইন, এটাই তো আমার ইন্টারসেপ্ট ফর্ম নিয়ে আমি বললাম। এবার এটার একটা অভিলম্ব আকার আছে। তার আগে আমি ধরো তোমাকে বললাম, মানে স্ট্রেট লাইনের যত যত সমস্ত তোমার ফর্ম হয় সেই সমস্ত ফর্ম নিয়ে এই হচ্ছে বিষয়বস্তু। এবার আমি তোমাকে কতগুলো জিনিসের সাথে আলোচনা করাই, যেমন হলো একটা স্ট্রেট লাইনের
ডিস্টেন্স বলি। ধরো আমি তোমাকে বললাম, এখানে লিখলাম ডিস্টেন্স কমা পয়েন্ট x1, y1 to the line দেখুন একটা লাইনে বলছি, ধরো ax প্লাস by ইকুয়াল টু সি, এটা ডিস্টেন্স ফর্ম করছি। অবশ্যই এই ডিস্টেন্সটা, সরি বাবা স্পেলিংটা একটু মিস হয়েছে, ডিস্টেন্সটা অবশ্যই শর্টেস্ট ডিস্টেন্স হতে হবে, মানে সব থেকে ছোট ডিস্টেন্স, মানে পারপেন্ডিকুলার। মানে ধরো এই একটা স্ট্রেট লাইন আমি লিখলাম, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বলছি, ধরো এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, আর এখানে একটা পয়েন্ট আছে ধরে নাও x1, y1। এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স আমি ফাইন্ড করতে চাই। ডিস্টেন্সটা অবশ্যই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে হবে বা শর্টেস্ট ডিস্টেন্স, যেটা 90 ডিগ্রি হবে। এই ডিস্টেন্সটা বার করব কিভাবে, কিভাবে বার করব সেটা বোঝো। বার করার নিয়ম হলো, তুমি পয়েন্টটাকে স্ট্রেট লাইনের উপর পুট করে দাও, মানে ডিস্টেন্সটাকে যদি আমি পি বলি বা ডি হিসাবে ডিনোট করি, ডি ইকুয়াল টু এই পয়েন্টটাকে স্ট্রেট লাইনের উপর পুট করতে পারি কিরকম, ধরো এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান, এক্স এর জায়গায় এক্স ওয়ান পুট করছি, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান পুট করছি, আর সিটাকে অবশ্যই লেফট হ্যান্ড সাইডে আনতে হবে, রাইট হ্যান্ড সাইডে যেন জিরো থাকে। তাহলে মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটার একটা মড হবে। প্রশ্ন হলো কেন মড হবে, কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, তাই পজিটিভ ধরে নিলাম, তাহলে এত ইউনিট হবে। তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে যদি স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফাইন্ড করি, তাহলে পয়েন্টটা স্ট্রেট লাইনের উপর পুট করব এবং ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস রুট ওভার বি স্কোয়ার করব। বোঝাতে পেরেছি নাকি না? ওর অসুবিধা আছে? তাহলে ডিস্টেন্স কিভাবে বার করব বললাম, পয়েন্টটাকে স্ট্রেট লাইনের উপর তুমি পুট করো, ডিভাইডেড বাই রুট ওভার করবে এক্স এর কফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কফিসিয়েন্টের স্কোয়ার। এটা হচ্ছে যে কোনো স্ট্রেট লাইন থেকে ওই স্ট্রেট লাইনে অন্য ওই যে কোনো পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের উপর তুমি ডিস্টেন্স ফাইন্ড করতে পারো। এবার আমি কতগুলো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, যেটাকে বলা হয় অভিলম্ব আকার, বা ওটাকে ইংরেজিতে বলা হয় নর্মাল ফর্ম। এখানে নর্মাল বলতে সাধারণ নয়, নর্মাল বলতে সাধারণ নয়, এটা হচ্ছে নর্মাল বলতে পারপেন্ডিকুলার ফর্ম স্ট্রেট লাইনে। ওই পারপেন্ডিকুলার ফর্ম বলতে গিয়ে এটা প্রয়োজন হতো, তাই এটা বলে দিলাম। আচ্ছা, দেখো আমি কতগুলো বিষয় নিয়ে আলোচনা করি, সম্ভবত 5টা বলেছি, নেক্সট 6। এটাকে বলা হয় নর্মাল ফর্ম, আর ওটা কিন্তু জেনারেল ছিল, গুলিও না। নর্মাল ফর্ম বা এটাকে বাংলায় বলে অভিলম্ব আকার, অভিলম্ব আকার। ঠিক আছে, ভালো করে বুঝবে। ধরে নাও যে কোনো একটা স্ট্রেট লাইন, যে কোনো একটা স্ট্রেট লাইন কিছু একটা অ্যাঙ্গেল তোমার তৈরি করছে, সেটা তো আমরা আহ, জানি না বা বলতে পারি না। তো কিছু একটা অ্যাঙ্গেল আমাকে ফাইন্ড করছে বা কিছু একটা হবে। দেখো আমি এটা ড্র করলে ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো এটা এক্স অ্যাক্সিস, এই নর্মাল ফর্মটা ভালো করে বুঝবে, এটা দিয়ে অঙ্ক এক্সামে আসে এবং এটা পরেও তোমার লাগবে কাজে। এটা হচ্ছে ও বা অরিজিন। একটা স্ট্রেট লাইন সাধারণত এরকম দেখতে হয়। এই হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, আমরা বলতে পারি এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবং
এই স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে বলছে জিরো জিরো পয়েন্ট থেকে এর উপর পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটাকে আমি পি হিসাবে ডিনোট করছি। কি হচ্ছে কি, জিরো জিরো পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের উপর ডিস্টেন্স বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেটাকে আমি পি কনসিডার করছি। ক্লিয়ার? এই যে ভালো করে বুঝবে, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে এ, ভালো করে ধরে নাও বা ভালো করে শোনো মন দিয়ে, এ ধরে নাও এই এক্স অ্যাক্সিসের সঙ্গে এ অ্যাঙ্গেল করেছে ধরো আলফা, এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে আলফা। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এইটা ধরে নাও, এটা আমি ধরে নিলাম কিছু একটা এম বা পি, কিছু একটা ধরে নিলাম এম। তাহলে ও এম ইকুয়াল টু তুমি কি পাচ্ছ বাবা? ও এম ইজ ইকুয়াল টু, অবশ্যই আমি বলছি যে এটা হচ্ছে ও এম ইকুয়াল টু পি। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, যে এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার দেখো বাবা, ভালো করে বুঝবে, তাহলে এখন আমি এই রেসপেক্টে যদি এগোতে থাকি, তাহলে ভালো করে বোঝো যে এটা একটা, এটা যেহেতু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এটা 90 ডিগ্রি ফর্ম করছে। তাহলে আমি এই ট্রায়াঙ্গেলটাকে ফার্স্টে নিচ্ছি, বলছি যে ইন ট্রায়াঙ্গেল এ ও এম, এই ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে যদি নেই, তাহলে আমি এখন বলতেই পারি বাবা, এই ট্রায়াঙ্গেলটার যেহেতু আলফা অ্যাঙ্গেল দেওয়া, তাহলে বলতে পারবে এর লম্ব আর অতিভুজ কোনটা হবে? বা লম্ব বলতে হাইট আর হাইপোটেনিয়াস বলা যাবে নাকি পারবে না? হুম হুম, এটা মনে রাখার নিয়ম কি জানো নাকি না জানো না? জানি না তুমি। না না, ওটা গুলিয়ে গেলে হবে না, তুমি ক্লাস 10-এ এটা অন্য রকম ভাবে শিখতে হতো। আমি জানি না তুমি কিভাবে শিখেছো। ক্লাস 10-এর নিয়ম অনুযায়ী তুমি ভাববে, তুমি সবসময় ভাববে এটা, যে যে 90 ডিগ্রি আর গিভেন অ্যাঙ্গেল বলতে যে অ্যাঙ্গেলটা তোমার দেওয়া আছে, সেটা যে বাহুর উপর থাকবে সেটা হচ্ছে ভূমি হবে। বুঝেছো নাকি না? তার মানে এখানে ধরো আলফা তোমার গিভেন অ্যাঙ্গেল আর 90 ডিগ্রি, তাহলে এটা কার উপর আছে? ও এম এর উপর আছে, তাহলে ও এমটা কিন্তু ভূমি। বুঝেছো? আর লম্ব কোনটা? লম্ব কিন্তু এম এ। ক্লিয়ার? ওকে, তাহলে মাথায় রাখছো, লম্ব আর ভূমির মধ্যে পার্থক্য হলো কি না, মাথায় রাখবে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, এবং এটা যদি না বোঝো তাহলে কিন্তু অঙ্ক করার সময় খুব অসুবিধা হবে। এটা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েদের একটা ডাউটের বিষয়, কিন্তু মাথায় এইভাবে যদি রাখো তাহলে জীবনেও ভুলবে না, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনো সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণ, এবং গিভেন অ্যাঙ্গেলটা যে বাহুর উপর থাকবে সেই বাহুটাই হবে ভূমি বা বেস। তাহলে এখন আমি বলতে পারবো যে ভূমি বা বেস কোনটা হবে? তাহলে বেস বা ভূমি, বেস হচ্ছে অবশ্যই ও এম, আর হাইপোটেনিয়াস বা অতিভুজ হবে হচ্ছে ও এ। 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এখন আমি বাবা কস আলফা, ইকুয়াল টু কি বলতে পারবো? লম্ব বাই অতিভুজ, এই সরি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ও এম, আর অতিভুজ হচ্ছে ও এ। এবং এখান থেকে তুমি আরো বলতে পারো যে ও এম এর ভ্যালু হচ্ছে পি, কারণ আমরা আগেই জানি যে ও এম এর দৈর্ঘ্যটা পি, এটা ও এ। তাহলে অবশ্যই ও এ ইকুয়াল টু বলতে পারবো কি পি বাই কস আলফা। হলো ক্লিয়ার? এই অবধি কোনো অসুবিধা আছে? ওকে।
তাহলে যদি তাই না থাকে তাহলে আমি এবার পাশের ট্রায়াঙ্গেলটা নিই। এগেইন আমি ধরো বললাম ইন ট্রায়াঙ্গেল বিওএম, এটা যদি নেই তাহলে বিওএম ট্রায়াঙ্গেল যদি নেই, বিওএম বলতে এই পুরো ট্রায়াঙ্গেলটা এই পাশেরটা, তাহলে এখানটায় তুমি বলো যে এখানে তাহলে লম্ব কোনটা? হুম, বিএম হবে। তাহলে এখানে ভূমি বা বেস হচ্ছে কি? তাহলে বেস বা, হ্যাঁ বেস বা ভূমি হচ্ছে ওএম, তাহলে বেস ইকুয়াল টু ওএম। হাইপোটেনিয়াস তাহলে কি হবে? হাইপোটেনিয়াস শর্ট ফর্মে হাইপো বলে লিখছি, হচ্ছে ও। তাহলে এখানেও ভূমি আর হচ্ছে ভূমি এবং অতিভুজ দিয়ে তুমি কি জানো? ভূমি আর অতিভুজ দিয়ে কস জানো, এবং অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা মানে তুমি আবারও বলতে পারবে ও এম ডিভাইডেড বাই ও বি, এটা বলা যাবে। ক্লিয়ার? এবার ও এম দেখো পি, আর এটা ও বি। আচ্ছা, এই রেসপেক্টে যদি এগোই তাহলে এখন ও বি ইকুয়াল টু বলতে পারবো পি বাই কস 90 ডিগ্রি মাইনাস আলফা মানে সাইন আলফা, তাহলে পি বাই সাইন আলফা। বলো এই অবধি বুঝেছো? কোনো অসুবিধা আছে? ওকে, তাহলে আমি ও এর দৈর্ঘ্য পেলাম। ও এ কত? পি বাই কস আলফা। তাহলে বাবা ও এ যদি পি বাই কস আলফা হয়, তাহলে আমি এই এ পয়েন্টটা বলতে পারবো এই পয়েন্টটার কোঅর্ডিনেট হবে পি বাই কস আলফা কোমা জিরো, নাকি না বুঝলে না? ওটা থেকেই বলতে পারবো, কারণ এইখান থেকে ও এর যেহেতু ডিস্টেন্স যেটা, সেই ডিস্টেন্সটা, কারণ 1 2 3 করে করে পি বাই কস আলফা এসছি, আর সেটা কোমা জিরো। আর বি পয়েন্টটাকে বলতে পারবো জিরো কোমা পি বাই সাইন আলফা। ক্লিয়ার? এই অবধি বোঝাতে পেরেছি? তাহলে এখন বাবা আমি যদি বলি এই কথাটা, দেখো তো এই কথাটা কি ভুল হবে? যে আমি যদি বলি ইকুয়েশন অফ এ বি, ইকুয়েশন অফ লাইন এ বি, তাহলে এ বি লাইনের ইকুয়েশন, আমরা যেহেতু এটা ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম, তাহলে আমি কি শিখেছি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আমি বলতে পারবো এক্স বাই পি বাই কস আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা দ্যাট ইকুয়াল টু 1 হবে, নাকি না বুঝলে না? আর কোনো অসুবিধা আছে বলো, প্রশ্ন করো। ক্লিয়ার? আমরা এ বি লাইনের ইকুয়েশন এক্ষুনি শিখেছিলাম কি? ছেদিতাংশ আকার দেখতে কেমন? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, যে এইখানে এ হলো হচ্ছে এখান থেকে এইটা, তাহলে এটা যদি এ পয়েন্ট হয় তাহলে ও এর ডিস্টেন্স হয় হচ্ছে এ ইউনিট, আর ও বির ডিস্টেন্স হবে বি ইউনিট। তবে এ কমা জিরো আর বি কমা জিরো, এখানে এ কমা জিরো এবং জিরো কমা বি লিখতে পারি, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। তাহলে সেম ভাবে এখানে ডিস্টেন্স যেহেতু জানি, তাহলে আমি এখন এক্স বাই এ বলতে পি বাই কস আলফা প্লাস ওয়াই বাই বি, বি বলতে পি বাই সাইন আলফা। ক্লিয়ার? তাহলে এখন আমি ফাইনালি এটা ক্যালকুলেট করে বলতে পারবো cos আলফা এক্স বাই পি প্লাস সাইন আলফা ওয়াই বাই পি দ্যাট ইকুয়াল টু 1। দেয়ারফোর cos আলফা এক্স প্লাস সাইন আলফা ওয়াই দ্যাট ইকুয়াল টু পি হবে। এবং এই পিটা কি বাবা? পিটা অবশ্যই আমি বলতেই পারবো যে এখানটায় আলফা অ্যাঙ্গেলটা কি? আলফা অ্যাঙ্গেল কিন্তু বলে দিও না আবার, এটা গ্র্যাডিয়েন্ট। আলফা অ্যাঙ্গেলটা কি? আলফা অ্যাঙ্গেলটা যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে আলফা। আর পিটা কি? পি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন টু দ্য লাইন। বলো কোনো ডাউট আছে এই পর্যন্ত? শিওর? ওকে, তাহলে এই হচ্ছে
এইটাকেই বলা হয় তোমার নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার। একটা স্ট্রেট লাইনের নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার এটা হচ্ছে এরকম ফর্ম। আমি মোটামুটি সমস্ত টাইপ বলে দিয়েছি, স্ট্রেট লাইন দেখতে কেমন, স্ট্রেট লাইন কিরকম কি। এবার কিছু ইম্পর্টেন্ট টপিক বলবো। সব ফর্ম বলা হয়ে গেছে, এর বাইরে কিছু আমার দরকার নেই, লাগবেও না, পরীক্ষায় আসবেও না। কিন্তু কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট টপিক বলতে কেমন, যেগুলো আমার পরীক্ষায় করতে গিয়ে লাগবে, অঙ্ক করতে গিয়ে লাগবে, ভালো করে বুঝবে বাবা। ধরো তোমাকে দুটো স্ট্রেট লাইন বলছে, যে দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছে ধরো একটা পয়েন্টে, ভালো করে বুঝবে। ধরো দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছে, আমি ইন্টারসেক্ট ফর্ম বলে লিখছি। ইন্টারসেক্ট, এটা কিন্তু ইন্টারসেক্ট, ওটা ইন্টারসেপ্ট, বুঝবে, ইন্টারসেক্ট ফর্ম। সরি, দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছে। ধরো এই স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এবং এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন আছে ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে দুটো স্ট্রেট লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবার আমাকে বলছে আর একটা স্ট্রেট লাইন যেটা কিনা এই ইন্টারসেক্ট যে পয়েন্টে করেছে সেখান থেকে যাচ্ছে, তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কেমন হবে? ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি? বললাম, বলছে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমাকে দেওয়া আছে এবং দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছে, মানে একটা পয়েন্টে দুটো স্ট্রেট লাইন কাট করছে, করলে আর একটা স্ট্রেট লাইন যেটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং তার ইকুয়েশন তোমাকে জানতে চেয়েছে, তাহলে ওর ইকুয়েশনটা হবে এরকম দেখতে, a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এ যেখানে কি, হোয়ার a is a রিয়েল প্যারামিটার। প্যারামিটার মানে কি, কে এর ভ্যালু চেঞ্জ হলে এই স্ট্রেট লাইনটা চেঞ্জ হতে থাকবে। মানে আর একটা স্ট্রেট লাইন ধরো এরম ভাবে গেছে, আর একটা স্ট্রেট লাইন ধরো এরম ভাবে গেছে, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কে এর ভ্যালুর জন্য চেঞ্জ হতে হতে যাবে। ক্লিয়ার? বললাম, বুঝেছো? তাহলে যে কোনো দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে এবং ওই দুটো স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করে কোন একটা পয়েন্টে, তাহলে আমি বলতে পারবো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন প্লাস কে ইন্টু আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, মানে ডান দিকে যেন জিরো থাকে, দেখো ডান দিকে জিরো আছে, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এমন ভাবে লিখতে হবে যেন ডান দিকে জিরো থাকে, রাইট হ্যান্ড সাইডে। তাহলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন প্লাস কে ইন্টু আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দ্যাট ইকুয়াল টু অলওয়েজ জিরো হবে। বলো, কোনো ডাউট আছে এই অবধি? এবার ধরে নাও তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কি হবে, সেই কোঅর্ডিনেটটা কি বার করো। ধরো তোমাকে বলা হলো যে এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কি হবে, সেই পয়েন্টটা তোমাকে ফাইন্ড করতে বললো বাই এনি চান্স। তোমাকে বললো ইন্টারসেক্টিং পয়েন্টটা কি হবে, তাহলে মাথায় রাখবে, যদি এই এই যে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে যাবো। মানে সলভ করা মানে কি, এক ওই হচ্ছে অপনয়ন করো বা বর্জগুণন করো বা যাই কিছু প্রসেসে করো, সলভ করে সাধারণত এক্স এর ভ্যালু পাবে, ওয়াই এর ভ্যালু পাবে। তাহলে এই এক্স এবং ওয়াই এর ভ্যালু নিলে কি হবে, এক্স এর ভ্যালু ধরো 5 পেলে, ওয়াই এর ভ্যালু ধরো 2 পেলে, তাহলে 5,2 হচ্ছে এটার ইন্টারসেক্টিং পয়েন্ট। এবার তুমি বলবে স্যার কেন এটা হয়, সলভ করলে কেন এই রেজাল্টটাই ওই পয়েন্টটা হয়? কারণ এক্স আর ওয়াই কি ধরেছিলে, আরবিটারি পয়েন্ট, মানে স্ট্রেট লাইনের উপরে যে কোনো কিছু একটা পয়েন্ট হতে পারে। তাহলে তুমি এখন যেহেতু সলভ করছো, তাহলে সলভের রেজাল্টটাই হবে ওই স্ট্রেট লাইনের একটা পয়েন্ট। ক্লিয়ার নাকি না? তাহলে যে কোনো দুটো স্ট্রেট লাইন তোমার ইকুয়েশন দেওয়া আছে,
যদি তুমি সলভ করো যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটাই হচ্ছে বা সেই রেজাল্ট বা পয়েন্টটাই হলো ওই ইন্টারসেক্টিং পয়েন্ট বা ওই ইন্টারসেক্ট করলে যে পয়েন্টটা পাবো ওই পয়েন্টের কোঅর্ডিনেটটাই হচ্ছে আমার ইন্টারসেক্টিং পয়েন্ট বা ওই পয়েন্টটা হচ্ছে আমি পেয়ে যাবো দুটো স্ট্রেট লাইন দিলে যদি সলভ করে। এবার ধরে নাও লাস্ট আর একটাই কথা বলবো, ধরে নাও তোমাকে বলা হলো বাবা দুটো দুটো স্ট্রেট লাইন তোমাকে তিনটে স্ট্রেট লাইন দেওয়া হয়েছে, এ একটা স্ট্রেট লাইন এ একটা স্ট্রেট লাইন। এবার বলছে দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, একটা ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 আর একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3 এর ডেটা ইকুয়াল টু 0 আর একটা ইকুয়েশন। বলছে যে এই যে তৃতীয় এইটা হচ্ছে ধরো 1 নম্বর স্ট্রেট লাইন, এটা 2 নম্বর স্ট্রেট লাইন, এটা 3 নম্বর স্ট্রেট লাইন, তাহলে এইটা হচ্ছে 1 এটা 2। এবার বলছে 3 নম্বর স্ট্রেট লাইনটা কি এই পয়েন্ট দিয়ে যাবে, বা যেটাকে কনকারেন্ট বলবো, কনকারেন্ট বা সমবিন্দু, বাংলা ইংরেজিতে বলা হয় কনকারেন্ট লাইন, কনকারেন্ট লাইন বা সমবিন্দু। সমবিন্দু কাকে বলবো, যখন অনেকগুলো লাইন একটা পয়েন্ট দিয়ে পাস করবে তখন তাকে কনকারেন্ট বা সমবিন্দু। তাহলে তিনটে পয়েন্ট কি ওই তিনটে লাইন কি এই পয়েন্ট দিয়ে যাবে, এই পয়েন্ট দিয়ে কি তিনটে লাইন যেতে পারে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে তিনটে পয়েন্ট এই তিনটে লাইন এই পয়েন্ট দিয়ে যাবে কিনা, এটার সব থেকে মেন ইম্পর্টেন্ট জায়গা হলো এটাই যে যদি দুটো লাইন আমরা পাই, দুটো লাইন তো একটা পয়েন্ট দিয়ে যায়, এই দুটোকে আমরা প্রথমে সলভ করব। তাহলে সলভ করলে এক্স এর ভ্যালু কিছু একটা পেলে, ধরো আলফা পেলে, ওয়াই এর ভ্যালু ধরো বিটা পেলে, তাহলে পেলে কি হবে এই পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাবে আলফা কমা বিটা। তাহলে এই পয়েন্টটা দিয়ে কি থার্ড লাইনটা যায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। যদি যায় তাহলে সমবিন্দু, আর যদি না যায় তাহলে সমবিন্দু নয় বা কনকারেন্ট নয়। তাহলে এই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু থার্ড ইকুয়েশনে আমরা পুট করব, যদি পুট করলে স্যাটিসফাই করে তাহলে বলবো কনকারেন্ট, আর স্যাটিসফাই যদি না করে তাহলে বলবো কনকারেন্ট। ক্লিয়ার নয় কি বললাম? নাহলে হবে না, এক্স আর ওয়াই এর ভ্যালু ওখানে পুট করব, যদি রাইট হ্যান্ড সাইডে ম্যাচ করে যায় তাহলে বলবো কনকারেন্ট, আদারওয়াইজ কনকারেন্ট নয়। যদি যাচ্ছে তাহলে স্যাটিসফাই করবে, মানে কোনো একটা স্ট্রেট লাইনের উপরে যদি কোনো পয়েন্ট থাকে ওই পয়েন্টটা দিয়ে ইকুয়েশন অবশ্যই স্যাটিসফাই করবে। ক্লিয়ার? বেশ, এই হচ্ছে মূল তত্ত্ব। আর কিছু জিনিসপত্র আছে, যদি কিছু মিস করে যাই অঙ্কের মধ্যে বলবো। যেমন হচ্ছে একটা জিনিস বলি, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কিন্তু ওয়াই ইকুয়াল টু 0, এগুলো আগে জানো। ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়, এক্স ইকুয়াল টু 0, এগুলোও আগে থেকে জানো। এবং কি এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে এগুলো জানো তো, না জানো না? ব্যাস, আর কিছু বলার নেই। যদি কোনো কিছু বাই এনি চান্স মিস করে যাই তাহলে আমরা অঙ্ক করতে বলবো।